আচ্ছা, আপনাদের এই যে মডিউলটা আমি দেখাইলাম, এই মডিউল নিয়ে কারো কোনো মানে প্রশ্ন আছে কিনা, বা বুঝতে পেরেছেন কিনা যে আপনাদের ফুল মডিউলে কি কি পড়ানো হবে? যেভাবে বোঝা গেছে, বাট এখানে যে এইচটিএমএল সিএসএস এর যে ব্যাপারটা, এটা কি জাঙ্গোর সাথে, মানে জাঙ্গোর সাথে রিলেটেড আপনি কি যখন কারণ? একটা ওয়েব ফ্রেমওয়ার্ক ব্যবহার করতেছেন, একটা ওয়েবসাইট বিল্ড করতেছেন, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড অবশ্যই আপনাকে ডিজাইন করতে হবে। সো ফ্রন্ট এন্ডের জন্য আমরা হচ্ছে এইচটিএমএল সিএসএস ব্যবহার করব। আর পাইথন সবসময় ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ, ব্যাক এন্ডে ব্যবহার করা হয়। এটা ফ্রন্ট এন্ড এর কাজ করা হয় না, যেহেতু একটা ওয়েবসাইট তৈরি করতে হলে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোরই প্রয়োজন। এই জন্য ফ্রন্ট এন্ডের সামান্য ধারণা দেওয়ার জন্য এইচটিএমএল এবং সিএসএস কে রাখা হয়েছে। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ আছেন যে পাইথন অলরেডি জানেন? এটা কিন্তু একটা বেসিক কোর্স, একদম বেসিক। হ্যাঁ, জানি বলতে মানে মানে ওইরকম না, বাট মোটামুটি আর কি। অন্য কেউ আছেন যে হচ্ছে পাইথন সম্পর্কে ধারণা আছে? এই কোর্সটা কিন্তু একদম বেসিক, যারা বিগিনার, যারা কিছুই জানে না, তাদের জন্য এই সম্পূর্ণ এই কোর্সটা ডিজাইন করা। তা আমরা ওই রকম করেই শুরু করব যে যারা আসলে প্রোগ্রামিং সম্পর্কে কোনো ধারণা নেই, একদম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নতুন শিখতে আসছেন। হ্যাঁ, হ্যাঁ। স্যার আসলে আমরা মোটামুটি পারি একটু একটু, তবে একদম বেসিক থেকে পড়ালে ভালো হবে, না যেহেতু না, অবশ্যই আমাদের আমরা তো আমার মনে হয় অবশ্যই আমরা আমরা বেসিক। অনেকেই স্কুলের শিক্ষক, একটু জানতে পারলাম যে বর্তমান কারিকুলামে কিন্তু এটা যে ক্লাস রাখা নাইনের বইতে, হয়েছে। পাইথনটা রাখা হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস কন্টিনিউ করি, প্রথম থেকে একদম আহ, শুরু করি। একটু সময় দেন, আমি আমার সেট আপটা একটু ঠিক করে ফেলি। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, শিওর। মানে আমরা কি এই ক্লাসগুলা পরবর্তীতে দেখতে পারবো? এটা কি জি, রেকর্ড হবে? রেকর্ডেড ভিডিও পাবেন, জি জি, রেকর্ডেড ভিডিও পাবেন, রেকর্ডেড ভিডিও আমরা দিয়ে দিব। স্যার আমাদের কি রেকর্ডেড কোনো ভিডিওগুলো অ্যাটেন্ডেন্স কোথায় সিস্টেম পাওয়া আছে? যাবে? আপনাদের সম্ভবত এই যে কোর্স কোর্স কোঅর্ডিনেটর আসিফ রহমান স্যার, আপনাদের ওই যে গুগল ক্লাসরুম ওপেন করে দিয়েছেন না? জি, জি উনি, সেখানে কি পাওয়া যাবে? জি সেইখানে আমরা দিয়ে দিব। আহ, আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়েছে, আপনারা লিংক পেয়েছেন কিনা আমি জানি না, ওইখানেও দিয়ে দিব আমরা। জি, পেয়েছি। জি, ওইখানে আমরা দিয়ে দিব। স্যার আমাদের কি কোনো অ্যাটেন্ডেন্স সিস্টেম আছে? জি আছে, তবে আজকে এখনো চালু হয় নাই, কালকে ওইটা দেখাই দেওয়া হবে। এমন কেউ আছেন যে এর আগে আমাদের এখানে কোনো কোর্স করেছেন? জি স্যার, এখান থেকে গ্রাফিক ডিজাইন করেছি অনলাইনে। তারপর ওই যে আপনার ওয়েবসাইটের উপর একটা কোর্স করেছি, এবং 30 দিনের কোর্স করছি একটা ইয়ে। কততম ব্যাচ? 30 দিনের? স্যার এটা 42তম পেজ। ও, তাহলে তো রিসেন্ট। আমার সাথে আপনার দেখা হয়েছে 42তম ব্যাচে? জি স্যার, দেখা হয়েছে স্যার। আচ্ছা, আমরা একটু একটু করে শুরু করি, আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আমার স্ক্রিনটা আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে।
আমরা প্রথমেই শিখবো হচ্ছে আসলে কম্পিউটার প্রোগ্রাম কি। তার আগে আমরা একটু দেখি যে আসলে প্রোগ্রাম ব্যাপারটা কি, এটা নিয়ে আমরা একটু ছোট্ট করে আলোচনা করি। ধরেন আপনাকে যদি বলি যে আপনি 1 কাপ চা তৈরি করেন, যদি আপনাকে 1 কাপ চা তৈরি করতে বলা হয় তাহলে আপনি কি করবেন? আপনি প্রথমে নিবেন হচ্ছে 1 নম্বরে, বলবেন যে আমাকে 4 পাতা বা উম, চা পাতা নিতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। এরপরে 2 নম্বর কাজ হচ্ছে আপনার পানিটা গরম করতে হবে। সেই গরম পানিতে চা এবং চা পাতা মিক্স করতে হবে। এবং 3 নম্বর কাজ হচ্ছে সেই মিক্সিং এর মধ্যে আপনাকে পানি দিতে হবে। তার মানে এই চা পাতা প্লাস গরম পানি প্লাস চিনি, এই তিনটাকে যদি আপনি মিশ্রণ করেন তাহলে আপনার তৈরি হবে 1 কাপ চা। তো এই যে তিনটা কাজ ধারাবাহিকভাবে, 1 নম্বরে চা পাতা, এরপরে হচ্ছে গরম পানি, এরপরে হচ্ছে চিনি, এই তিনটার মিশ্রণের ফলে আপনার যেটা তৈরি হলো সেটাকে আমরা বলতেছি চা। তো প্রোগ্রামটা হচ্ছে এরকমই একটা বিষয় যে কোনো একটা কাজ, যেমন এটা ছিল আমার একটা নির্দিষ্ট সমস্যা, যে আমাকে একটা চা তৈরি করতে হবে, এটা ছিল আমার একটা নির্দিষ্ট সমস্যা। এই সমস্যাটা সমাধানের জন্য আমরা স্টেপ বাই স্টেপ কিছু নির্দেশনা ফলো করলাম, যে আমাদেরকে 1 কাপ চা তৈরি করতে হবে, এটা ছিল আমাদের প্রবলেম। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা স্টেপ বাই স্টেপ চা পাতা নিলাম, পানি গরম করলাম, সেখানে 3টা চিনি সহ 3টাকে অ্যাড করলাম, অ্যাড করলে আমাদের চা তৈরি হলো। তো এইটাকে আমরা বলতে পারি যে এটা একটা চা বানানোর প্রোগ্রাম, যেখানে আমরা একটা নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য স্টেপ বাই স্টেপ কিছু ইনস্ট্রাকশন ফলো করলাম। এটা হচ্ছে একটা চা বানানোর প্রোগ্রাম। তো কম্পিউটার প্রোগ্রামটা আসলে কি জিনিস? কম্পিউটারকে তো আসলে চা বানাতে দিতে পারি না, কারণ কম্পিউটারকে তো কিভাবে কাজ করতে দিব আমরা। তো কম্পিউটার প্রোগ্রামটা কি জিনিস? কম্পিউটার ব্যবহার করে যখন আমরা কোনো সমস্যার সমাধান করব, তখন সেই সমস্যার উপর নির্ভর করে আমাদেরকে এক বা একাধিক ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন হয়। এই সমস্যা সমাধানের জন্য আমাদের এই নির্দেশনা বা ইনস্ট্রাকশনের সমন্বয়ে তৈরি হয় কম্পিউটার প্রোগ্রাম। ঠিক সেম, যে আমরা কম্পিউটার যখন ব্যবহার করি, একটু আগে আমাদের সমস্যা ছিল যে চা বানাইতে হবে। তো চা বানানোর জন্য আমরা স্টেপ বাই স্টেপ কিছু ইনস্ট্রাকশন ফলো করে 1 কাপ চা বানাইলাম, এবং এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে একটা চা বানানোর প্রোগ্রাম। ঠিক জন্মদিনের প্রোগ্রাম, বিয়ের প্রোগ্রাম, সবই প্রোগ্রাম। এবং যে কোনো প্রোগ্রাম হইতে হইলে একটা স্টেপ বাই স্টেপ নির্দেশনা থাকে। ঠিক কম্পিউটারের ক্ষেত্রেও ধরেন আমার একটা সমস্যা, কি সমস্যা, যে আমার একটা ফাইল ওপেন করতে হবে, অথবা আমার 2টা সংখ্যাকে যোগ করতে হবে, এইটা আমার একটা প্রবলেম। তো এই প্রবলেমের সলিউশনের জন্য আমরা কম্পিউটারকে স্টেপ বাই স্টেপ যে নির্দেশনাগুলো দেই, সেটাই হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম। তো কম্পিউটার প্রোগ্রাম কি, এটা আমরা যদি এক বাক্যে বলি এমন, যে আমরা কম্পিউটারকে কোনো একটা সমস্যা সমাধান করতে বললে তাকে যে আমরা ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি বা নির্দেশনা দিচ্ছি, যেমন একটা ফাইলকে ওপেন করা, একটা ফাইলকে ক্লোজ করা, একটা গানকে চালু করা, একটা ফাইলকে ডাউনলোড করা, এই যে কাজ আমি আমার কম্পিউটারকে দিচ্ছি, এবং এই কম্পিউটারকে একটা কাজ দেওয়ার সময় আমি তাকে বলে দিচ্ছি যে তুমি এইভাবে এইভাবে এই সমস্যাটা সলভ করবা। এই যে সমস্যা সলভের যে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনগুলোকেই আমরা বলতেছি কম্পিউটার প্রোগ্রাম। আর এই প্রোগ্রাম যারা লিখে তাদেরকে বলা হয় হচ্ছে প্রোগ্রামার। তো এই যে একটা কম্পিউটারকে আমরা একটা নির্দেশনা দিচ্ছি বা ইনস্ট্রাকশন দিচ্ছি, তাকে আমরা বলতেছি প্রোগ্রাম। তো এই ইনস্ট্রাকশন গুলা কম্পিউটারকে আমরা কিভাবে দিই? মুখ দিয়ে তো আর দিই না। কম্পিউটারকে কোনো একটা ইনস্ট্রাকশন দিতে গেলে আমরা সেই ইনস্ট্রাকশন গুলো লিখে লিখে দিই। তো কম্পিউটার এখন কম্পিউটারকে আমরা কিভাবে লিখে লিখে দিই? কোন একটা ভাষা ব্যবহার করি অবশ্যই। একটা যে কোনো একটা ভাষা ব্যবহার করে আমরা আমাদের এই কম্পিউটারকে লিখে লিখে কোনো ইনস্ট্রাকশন আমরা দিয়ে থাকি। তো আমরা যে ভাষা ব্যবহার করে এই কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেই বা নির্দেশনা দেই, সেই ভাষার নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। এখানে বলছে যে নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করে কোনো প্রোগ্রাম তৈরি করা হয় তাকেই বলে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন আমি যে যদি তাকে বলি তুমি 2+2 যোগ করে আমাকে তার ফলাফল দেখাও, তো এই যে কাজটা তাকে আমি করতে বলবো, তাকে আমি স্টেপ বাই স্টেপ যে ইনস্ট্রাকশন গুলো দিব, এইটা আমরা যে ভাষায় লিখি সেই ভাষাকে আমরা বলতেছি প্রোগ্রামিং ভাষা। তো অনেক ধরনের প্রোগ্রামিং ভাষা আছে। যেমন দেখেন এখানে পাইথন একটা প্রোগ্রামিং ভাষা, আমরা যে ভাষাটা আজকে শিখতে আসছি।
জাভা একটা প্রোগ্রামিং ভাষা, পিএইচপি একটা প্রোগ্রামিং ভাষা, রুবি, সি শার্প, নোড জেএস লেখা, তারপর সি প্লাস প্লাস, জাভা স্ক্রিপ্ট, এরকম আমাদের অনেক ধরনের প্রোগ্রামিং ভাষা আছে। তবে এই সব ভাষার মধ্যে থেকে আজকে আমরা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ভাষাটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই যে প্রোগ্রামিং ভাষা, এই প্রোগ্রামিং ভাষার আবার বিভিন্ন ধরন আছে। কিছু কিছু প্রোগ্রামিং ভাষাকে আমরা বলি হচ্ছে হাই লেভেল ভাষা, আবার কিছু কিছু প্রোগ্রামিং ভাষাকে আমরা বলি হচ্ছে লো লেভেল ভাষা। আচ্ছা, আবার কোনো কোনো বইতে মিড লেভেল বলেও একটা ভাষা আছে। এইটা যদিও বেশিরভাগ বইতে এটা নাই, তবে মেইনলি হচ্ছে হাই লেভেল এবং লো লেভেল, কিছু কিছু বইতে মিড লেভেল। এখন হাই লেভেল, লো লেভেল, মিড লেভেল এই বিষয়গুলো আসলে কি? ভাষা তো বুঝছি যে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিব, কিন্তু দেখেন আমরা জানি যে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস। একটা ইলেকট্রনিক ডিভাইসের সে শুধুমাত্র দুইটা বিষয় বোঝে। একটাকে বলা হয় হচ্ছে হাই ভোল্টেজ, আর একটা হচ্ছে লো ভোল্টেজ। তো ইলেকট্রনের দুইটা অবস্থা, একটা হচ্ছে হাই ভোল্টেজ, একটা হচ্ছে লো ভোল্টেজ। হাই ভোল্টেজকে আমরা প্রকাশ করি হচ্ছে 1 দ্বারা, লো ভোল্টেজকে প্রকাশ করি আমরা 0 দ্বারা। এই জন্য আমরা বলি যে কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বোঝে বা বাইনারি সংখ্যা বোঝে, অন্য কোনো কিছু বোঝে না। এখন আমি যে আমার কম্পিউটারকে কোনো একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, এইটা তো আমরা নির্দিষ্ট একটা ভাষা ব্যবহার করে দিচ্ছি, কিন্তু আমরা তো জানি যে কম্পিউটার 0 এবং 1 ছাড়া অথবা হাই ভোল্টেজ বা লো ভোল্টেজ ছাড়া সে কোনো কিছুই বোঝে না। তবে আমরা যখন কোনো ভাষায় তাকে ইনস্ট্রাকশন দিব, এটা তো আসলে সে বুঝতে পারবে না, এটা তার জন্য বোধগম্য হবে না। তো যখন প্রথম কম্পিউটার তৈরি হয়েছে, তখন আমরা এই যে কম্পিউটারকে ইনস্ট্রাকশনগুলো দিতাম, এই ইনস্ট্রাকশনগুলো আমরা কম্পিউটারের ভাষায় তাকে ইনস্ট্রাকশনগুলো দিতাম। তো কম্পিউটারের ভাষাটা আসলে কি? এই যে 0 এবং 1, এটা হচ্ছে কম্পিউটারের ভাষা, সে শুধুমাত্র এইটা বোঝে। তো এই ভাষায় আগে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতাম। দেখেন এখানে বলছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুই ধরনের, হাই লেভেল, লো লেভেল এবং মিড লেভেল নামের একটা কিছু আছে। তো কম্পিউটারকে যখন প্রথম তৈরি করা হলো, তখন আমরা শুধুমাত্র তাকে 0 এবং 1 দ্বারা বিভিন্ন ইনস্ট্রাকশন দিতাম, যেমন এরকম 0101 লিখে কিছু একটা তাকে বোঝানোর চেষ্টা করতাম যে তুমি এখন এই কাজটা করো। তো এই ভাষাটাকে আমরা বলতাম হচ্ছে লো লেভেল ভাষা, বা এটার একটা নাম আছে মেশিন ভাষা অথবা মেশিন ল্যাঙ্গুয়েজ। তো তাহলে আমরা যখন প্রথম কম্পিউটার আবিষ্কার হইলো, তখন কম্পিউটারকে আমরা যে ইনস্ট্রাকশন গুলো দিতাম, সেটা দিতাম হচ্ছে আমরা নর্মালি মেশিন ভাষায় বা লো লেভেল ভাষায়, যে ভাষাটা আসলে তৈরি করা হয়েছিল 0 এবং 1-এর সমন্বয়ে। তো আমরা দেখি তাহলে লো লেভেল ল্যাঙ্গুয়েজটা আসলে কি। লো লেভেল ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ বা ভাষা যেটি কম্পিউটার বুঝতে পারে। কম্পিউটার শুধুমাত্র বাইনারি 0 এবং 1 ডিজিট বুঝতে পারে। লো লেভেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো প্রোগ্রাম তৈরি করার সময় শুধুমাত্র বাইনারি নাম্বার নিয়ে প্রোগ্রামিং তৈরি করা হয়। যেমন দেখেন এই যে এখানে একটা কোড তৈরি করা হয়েছে বা ভাষায় ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যেটা ব্যবহার করা হয়েছে 0 এবং 1-এর সমন্বয়ে। ওকে, এই ভাষাটাকে আমরা বলতেছি হচ্ছে এটা একটা লো লেভেল ভাষা। ওকে, তো এই ভাষার একটা প্রবলেম ছিল। এই ভাষার প্রবলেমটা হচ্ছে এই ভাষা কম্পিউটার বোঝে খুব ভালো, কিন্তু যে মানুষ ইনস্ট্রাকশনটা দিবে, মানুষের পক্ষে এই ভাষায় কোনো ইনস্ট্রাকশন লেখা মানে সহজ ছিল না, অনেক কঠিন ছিল। বা একটা ইনস্ট্রাকশনের মধ্যে কোথাও কোনো ভুল হয়ে গেলে সেই ভুলটা মানে বুঝতে পারাও মানুষের পক্ষে অনেক দুর্বোধ্য ছিল, যে আমি একটা এরকম মেশিন ভাষা দিয়ে বা 01010101 দিয়ে একটা ইনস্ট্রাকশন লিখছি, ইনস্ট্রাকশন আসলে কোথায় ভুল হয়েছে এটা আমি বুঝতেছি না। তো এটা মানুষের পক্ষে বোঝা অনেক কঠিন ছিল, তবে এটা কম্পিউটার খুব ভালো কাজ করতো, কম্পিউটার খুব এটা ভালো বুঝতো। তো যখন মানুষ দেখলো যে যেহেতু ইনস্ট্রাকশনটা আমি দিব,
আমি নিজেই বুঝতেছি না যে আসলে কিভাবে ইনস্ট্রাকশনটা লিখবো বা ইনস্ট্রাকশনের ভুল হয়েছে কোথায়, এটা আমার জন্য অনেক কঠিন হচ্ছে, তখন মানুষ নিজের সুবিধার জন্য চিন্তা করলো কি এই ভাষার একটা আপডেট ভাষা তৈরি করার জন্য। তো এইটা ছিল সরাসরি হচ্ছে মেশিন ভাষা। এই মেশিন ভাষার একটা আপডেট ভাষা তৈরি হলো, যে ভাষার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজটাও লো লেভেল ল্যাঙ্গুয়েজ, কিন্তু দেখতে এই মেশিন ল্যাঙ্গুয়েজের চেয়ে একটু ভালো। এবং দেখেন এই ল্যাঙ্গুয়েজটা একটু বোঝা যায়। যেমন দেখেন 3 নাম্বার লাইন লেখা আছে মুভ R05। মুভ মানে কি? স্থানান্তর করো। কাকা স্থানান্তর করো 5 কে R0-র মধ্যে। ধরেন R0 হচ্ছে আমাদের একটা মেমোরি, মুভ 5 R0, তার মানে এই 5 সংখ্যাকে তুমি R0 নামে এই মেমোরির মধ্যে রেখে দাও। এটার অর্থ হচ্ছে এটা। এরপর বলা আছে মুভ 7 কে করো হচ্ছে R1-এর মধ্যে, তার মানে 7কে তুমি রেখে দেওয়া হচ্ছে R1 নামের যে মেমোরি আছে বা মেমোরির অ্যাড্রেস আছে সেইখানে। এরপরে বলছে যে অ্যাড, যোগ করো। কাকে? R0-কে এবং R1-কে, এই দুটোকে যোগ করে তুমি R2-এর মধ্যে রেখে দাও। তাহলে R0-র মান কত? R0-র মান 5, R1-এর মান হচ্ছে 7। তো দুটোকে অ্যাড করতে হবে, মানে যোগ করতে হবে। তাহলে 7 আর 5 12, এবং এটাকে রেখে দাও R2-এর মধ্যে। তার মানে এখানে 12 লিখে এখানে লিখে দেন হচ্ছে আর। এরপরে সাব মানে সাবট্রাকশন বা বিয়োগ করা, মাল মানে মাল্টিপ্লিকেশন বা গুণ করা। এই ভাষাটা মোটামুটি এই ভাষার চাইতে একটু সহজ। এই ভাষার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এই দুইটা ভাষাকে আমরা বলি হচ্ছে লো লেভেল ভাষা। মানুষ চিন্তা করলো যে এই ভাষাতেও আসলে বুঝতে কষ্ট হচ্ছে, বা বড় বড় প্রোগ্রাম লেখা এই ভাষাতেও অনেক কঠিন, আমরা এর চাইতেও একটা আপডেটেড ভাষা তৈরি করি। তো এর চাইতে যে আপডেটেড ভাষা তৈরি হলো, সেই ভাষার নাম হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কোনটা? পাইথন একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং পাইথন কেন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আমরা আগে দেখি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যটা কি। আচ্ছা, এইখানে বলছে হাই লেভেল প্রোগ্রামিং ভাষার হচ্ছে মানুষের ভাষা, যেমন ইংরেজি ভাষার সঙ্গে এর একটা মিল আছে। এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব। হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটার ব্যবহার করা যায়, তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায়, তবে কম্পিউটার সরাসরি এই ভাষা বুঝতে পারে না। Okay, দেখেন আমরা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেখি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কেমন? এই যে যেমন এখানে লিখছে x=3, y=4, এরপর লিখছে x+y। মানে আমি বুঝতেছি যে এক্স এর ভিতরে তুমি রাখো হচ্ছে 3-কে, ওয়াই এর ভিতরে তুমি রাখো হচ্ছে 4-কে, এরপর x+y করে দাও, মানে 3+4=4, 3+4=7। মানে এটা হচ্ছে আমাদের নর্মাল অ্যালজেব্রার মতো, যে আমরা নর্মাল অ্যালজেব্রা যেভাবে কাজ করি ঠিক সেম ভাবে একটা প্রোগ্রাম লেখা। এই প্রোগ্রামকে আমরা বলতেছি যে এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো প্রবলেম হচ্ছে, একটু আগে আমরা আলোচনা করছিলাম যে হচ্ছে আমার কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বোঝে। তার মানে কম্পিউটার শুধুমাত্র এইগুলা বোঝে, কিন্তু বাকি এইগুলো বোঝে না। হাই লেভেল তো সে আরো বোঝে না, কারণ এগুলো তো তার পক্ষে বোঝা পসিবল না। সে শুধুমাত্র যেহেতু 0 1 বোঝে, এই জন্য আমরা যে কাজ করি যে কম্পিউটার যেন বুঝতে পারে, এই জন্য আমরা কি করি যে মানুষ, ধরেন এটা হচ্ছে মানুষ আর এটা হচ্ছে কম্পিউটার। তো মানুষ প্রোগ্রাম লেখে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে বা হাই লেভেলে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে আমাদের কম্পিউটার বুঝবে হচ্ছে লো লেভেলে। তো আমরা লিখি হচ্ছে হাই লেভেলে, কম্পিউটার বুঝছে লো লেভেলে। তো আমাদের এবং কম্পিউটারের মাঝখানে যদি একটা যন্ত্র থাকে যে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করে লো লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, তাহলে আমাদের জন্য কাজটা করা অনেক ইজিয়ার হবে। তো কম্পিউটারের মধ্যে এরকম একটা যন্ত্র আছে, যে যন্ত্রের কাজ হচ্ছে আমাদের এই হাই লেভেল
ইনস্ট্রাকশন গুলোকে কনভার্ট করে। এই কনভার্ট করে কম্পিউটারের কাছে পাঠাই হচ্ছে লো লেভেল আকারে। তা এটা আমার জন্য লিখতে সুবিধা, আমি হাই লেভেলে লিখতে পারতেছি। কনভার্টারটাকে কনভার্ট করে কম্পিউটারের কাছে এইটারই লো লেভেলে ট্রান্সলেট করে পাঠাচ্ছে, আমার কম্পিউটারে বুঝতে পারতেছে। তো এইভাবে আসলে কাজটা হচ্ছে। তো এই যে কনভার্ট করতেছে হাই লেভেলকে লো লেভেলে, এরা কারা? আমরা এখন এদেরকে নিয়ে একটু আলোচনা করি। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? ইয়েস আপনাদের স্যার। পড়া বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে ইনফর্ম করবেন অবশ্যই। জি স্যার, বুঝতেছি স্যার, শুনতেছি। জি, আমি চেষ্টা করতেছি একটু সহজভাবে মানে এক্সপ্লেইন করে, স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এই যে আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাকে আমার কি করতে হবে? কনভার্ট করে বা ট্রান্সলেট করে মেশিনের কাছে পৌঁছাতে হবে মেশিন ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই কাজটা দুইজন করে থাকে, একজনের নাম হচ্ছে কম্পাইলার আর একজনের নাম হচ্ছে ইন্টারপ্রেটার। এই দুইজনের কাজই হচ্ছে একই। এই দুইজন হচ্ছে আমার হাই লেভেল যে ভাষা তাকে কনভার্ট করে করে মেশিনের কাছে লো লেভেলে পৌঁছায় দেয়। তো এইখানে যন্ত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার। দুইজন কাজ করে, একই কাজ করে, কিন্তু দুজনের কাজের মধ্যে একটা ভিন্নতা আছে। দুজন একই কাজ একটু ভিন্নভাবে করে। তো দুজন কিভাবে এই কাজটা করে? ধরেন আমি একটা প্রোগ্রাম লিখতেছি, একটু আগে যে উদাহরণে আমরা দেখলাম যে এক্স 4, এটা আমার 1 নম্বর লাইন, এটা আমার 2 নম্বর লাইন, ওয়াই ইকুয়াল 3, এটা আমার 3 নম্বর লাইন, এক্স প্লাস ওয়াই। কম্পাইলার আসলে কি কাজ করে? সে এই পুরা যে প্রোগ্রামটা লিখছি, সে কি করবে? এই পুরা প্রোগ্রামটাকে সে প্রথমে পড়বে। সে প্রথম লাইন পড়বে, দ্বিতীয় লাইন পড়বে, তৃতীয় লাইন পড়বে, 3টে লাইন পড়বে। পড়ার পরে সে যদি কোনো ভুল পায় তাহলে আমাকে 3টা লাইনের কোথায় কোথায় ভুল হয়েছে আমাকে সে একবারে বলে দিবে যে তোমার এখানে এখানে ভুল হয়েছে, তুমি এটা সংশোধন করো। আর যদি সে দেখে আমার এখানে কোনো ভুল হয় নাই, এই ইনস্ট্রাকশন গুলো ঠিকঠাক আছে, তখন সে কি করবে? 3টা লাইনকে একত্রে কনভার্ট করবে, করে আমার মেশিনের কাছে পৌঁছায় দিবে। এটা হচ্ছে কম্পাইলার। আর সহজ কথায় ইন্টারপ্রেটার কি করে? সে প্রথম লাইনে আসবে, আসার পর দেখবে এটা কি ঠিকঠাক আছে। যদি দেখে ঠিকঠাক আছে, তাহলে এই লাইনটাকে সে লো লেভেলে কনভার্ট করে ফেলবে। এরপরে সে আসবে 2 নম্বর লাইনে। আসার পর যদি দেখে যে 2 নম্বর লাইনে আমার একটা ভুল আছে, তখন আমাকে বলবে তোমার কিন্তু 2 নম্বর লাইনে ভুল আছে। সে কিন্তু এখনো 3 নম্বর লাইন পড়ে নাই। এবার আমি 2 নম্বর লাইনে ভুল ঠিক করব, করার পর এটাকে সে লো লেভেলে কনভার্ট করবে। এরপরে সে আসবে 3 নম্বর লাইনে, আসার পর 3 নম্বরটা দেখবে, দেখার পর এটাকে লো লেভেলে কনভার্ট করবে। তার মানে কম্পাইলার এই 3টা লাইন একসঙ্গে ট্রান্সলেট করে আমাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিবে। আর ইন্টারপ্রেটার কি করবে? লাইন বাই লাইন সে পড়বে, প্রথম লাইন পড়বে, পড়ার পর এই লাইনে তার যে স্টেপ নিতে হয় সেটা নিবে। এরপরে সে দ্বিতীয় লাইন পড়বে, এরপর দ্বিতীয় লাইনে তার যে স্টেপ নিতে হয় সেটা নিবে। এরপরে সে 3 নম্বর লাইন পড়বে, তারপর 3 নম্বর লাইনে তার যে স্টেপ নিতে হয় সেইটা নিবে। নেওয়ার পরে সে হচ্ছে এটা লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। তো পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ, ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ বলে পাইথনকে। পাইথনে আমরা নর্মালি হচ্ছে ইন্টারপ্রেটার ব্যবহার করি, তবে পাইথনে চাইলে কম্পাইলারও ব্যবহার করা যায়। এখানে দেখেন লেখা আছে যে সহজ কথায় বললে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার উভয়ই একই ধরনের ট্রান্সলেটর প্রোগ্রাম, যা আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার দ্বারা বোধগম্য লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা বাইনারি কোডে রূপান্তর করে। কিন্তু কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুটি ভিন্নভাবে কাজ করে, তাই এদেরকে আলাদা নাম দেওয়া হয়েছে। মানে দুজন আসলে সেম কাজই করে কিন্তু কাজটা করে ভিন্নভাবে।
আচ্ছা, আমরা যখন এই পর্যন্ত বুঝে ফেলেছি, এখন আমরা থিওরি আলোচনা করার আগে আরেকটা ছোট্ট প্র্যাকটিক্যাল আলোচনা করি। যে যখন আমরা পাইথন ব্যবহার করব আমাদের কম্পিউটারে, পাইথন একটা প্রোগ্রাম আমাদের কম্পিউটারে চালাবো, তখন আমাদের একটা পাইথন এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে যেখানে আসলে আমাদের পাইথন প্রোগ্রামটা রান করবে। আমরা চাইলেই পাইথন প্রোগ্রামটাকে রান করতে পারবো না। এটার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদেরকে পাইথন ইনস্টল করতে হবে। তো পাইথন ইনস্টল করার জন্য আমরা প্রথমে যে কাজ করব, আমরা আমাদের কম্পিউটারে পাইথন ইনস্টল করার জন্য আমরা এখানে চলে যাব python.org/download, এই সাইটে। এই সাইটে যাওয়ার পর দেখেন এইখানে লেখা আছে যে ডাউনলোড লেটেস্ট ভার্সন অফ পাইথন এন্ড ম্যাক ওএস। আমি যেহেতু ম্যাক ব্যবহার করতেছি এই জন্য আমাকে ম্যাক ওএস সাজেশন দেখাচ্ছে। আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করবেন, উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোজে ক্লিক করলে এইখানে পাইথনের লেটেস্ট ভার্সনগুলো পাবেন। তো এখান থেকে আপনার কম্পিউটার যত বিট, সে নিজেই এটা সাজেস্ট করবে, তারপরেও আপনার কম্পিউটার যদি উইন্ডোজ 32 বিটের হয়ে থাকে 32, 64 হলে 64, এখান থেকে একটা পাইথন ডাউনলোড করবেন। ডাউনলোড করে এটাকে জাস্ট ডাবল ক্লিক করে 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 এটাকে আপনি ইনস্টল করবেন। এটা হচ্ছে পাইথন ইনস্টল হয়ে গেল। এখন পাইথন ইনস্টল করার পর এই পাইথন কোডটা আসলে আমরা কোথায় লিখব? তো পাইথন কোড লেখার জন্য আমাদের অনেকগুলা আইডি আছে। এটা হলো পাইথন আইডি। আমরা আইডি লিখে সার্চ দেই। সরি, পাইথন। দেখেন পাইথনের কোড আসলে অনেক জায়গায় লেখা যায়। আমাদের প্রথম কাজ হচ্ছে পাইথনটাকে ডাউনলোড করা। আপনি python.org/download, আমি এটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। যাদের নাই এটা অবশ্যই আপনারা ডাউনলোড করবেন, তাছাড়া কিন্তু পাইথন স্যার গুগল কোল্যাবে করা যাবে না? গুগল কোল্যাব। শিওর অবশ্যই করা যাবে। এখান থেকে পাইথন ডাউনলোড করে ফেলবেন। পাইথন ডাউনলোড করার পরে আপনি হচ্ছে এই পাইথনটা আপনার কম্পিউটারে প্রথমে ইনস্টল করবেন। আমরা আমাদের ইনস্টল করতে পারি জাস্ট ডাবল ক্লিক করে করে ইনস্টল, যা যা চাবে ওকে দিয়ে ইনস্টল করে ফেলবেন। এখন এটা ইনস্টল হয়ে গেলে আমাদের প্রথম স্টেপ শেষ। আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা পাইথন কোডটা আসলে কোথায় লিখবো। তো পাইথন কোড লেখার জন্য আমাদের এরকম বিভিন্ন ধরনের আইডি আছে। সবচাইতে পপুলার হচ্ছে পাইচার্ম, এরপরে হচ্ছে আপনার স্পাইডার, এটা অনেক পপুলার। পাইচার্ম অ্যাটম অনেক পপুলার। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও কোড, আপনাদের এইখানে ভিজুয়াল স্টুডিও কোডটা ব্যবহার করতে হবে। সো সবাই বাধ্যতামূলকভাবে ভিজুয়াল স্টুডিও কোড এইটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাব। দাঁড়ান, ভিএস কোড লিখি, শর্ট ফর্ম কোড ডাউনলোড। এখানে চলে যাব। চলে যাওয়ার পর আপনার যে কম্পিউটার, সেই কম্পিউটারের জন্য এখান থেকে ভিএস কোড ডাউনলোড করবেন। আমি এইটারও চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে কেন আমি ভিএস কোড ডাউনলোড করব। এইটার ব্যাখ্যা হচ্ছে, যেহেতু হচ্ছে আপনি জ্যাঙ্গো ব্যবহার চালাবেন, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবেন, সো এটার জন্য ভিএস কোড আপনাকে অনেক ভালো একটা সাপোর্ট দিবে। যে কারণে আপনি এই কোর্সে অন্তত পক্ষে ভিএস কোডটা ব্যবহার করা শিখবেন, বা ভিএস কোডের যে এনভায়রনমেন্ট এটার সঙ্গে আপনি পরিচিত হওয়ার চেষ্টা করবেন নিজেকে। তবে আজকে লাগবে না, অন্যান্য দিন আপনাকে ভিএস কোড লাগবে। আমি যে হয়তো 2 দিন ক্লাস নিব, সেই 2 দিন লাগবে না। কিন্তু তারপর থেকে আপনার হচ্ছে ভিএস কোডে অবশ্যই সবাই ভিএস কোড ইনস্টল করবেন। ভিএস কোড আপনাদের প্রয়োজন হবে। তো এইখানে আমরা আসলে পাইথন কোড, এইটা ছাড়াও আসলে ভিএস কোড ছাড়াও আরো অনেক আছে। যেমন হচ্ছে তনি, এটা খুবই ছোট একটা সফটওয়্যারটা মোটামুটি চলে। এইরকম বেশ অনেকগুলা আইডি আছে। আপনারা চাইলে এই দেখেন আরো অনেক ইলিপস, এগুলো অনেক পুরাতন হয়ে গেছে যদিও। এগুলো তো হচ্ছে পাইথন ব্যবহার, নেটবিনস, এগুলো তো পাইথন ব্যবহার করা যায়। তবে সবচাইতে শুধুমাত্র যদি পাইথনে ব্যবহার করেন সেক্ষেত্রে স্পাইডার, পাইচার্ম এগুলো অনেক ভালো। তবে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করলে তাদের জন্য ভিএস কোড হচ্ছে একদম একটা আদর্শ। এখন আপনি যদি কোনো কিছু ইনস্টল না করেও পাইথন কোড আপনার কম্পিউটারে রান করতে চান, তার জন্য সলিউশন আছে আমাদের কাছে। সেটা হচ্ছে আমরা গুগলের একটা সার্ভিস ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে গুগল কোল্যাব। আমি প্রথমে সার্চ দিই গুগল কোল্যাব।
গুগল কোল্যাব, এখানে ক্লিক করলাম। ওকে, এখানে আমার অনেকগুলা কোড করা আছে কোল্যাবে। আচ্ছা, আমি যে কোনো একটা এটা ওপেন করি। এটা তো আমার কোড। আচ্ছা, ধরেন আমি ফাইলে যাই। আচ্ছা, গুগল কোল্যাবে আসলেন, আসার পর ফাইলে গেলাম, ফাইল থেকে আমি হচ্ছে একটা নতুন লোকেট ইন ড্রাইভ। আচ্ছা, ফাইলে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে একটা নতুন ফাইল ওপেন করব, নিউ নোটবুক ইন ড্রাইভ। ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে একটা নতুন ফাইল ওপেন হবে। একটু সময় নিচ্ছে। ওকে, আমরা চাইলে এই জায়গাটাতেও আমরা আমাদের মতো করে পাইথনের এই যে এই ঘরগুলোতে আমরা পাইথনের কোড লিখতে পারবো। এবং আমরা প্রথমে কাজ হবে এটাকে কানেক্ট করা। কানেক্ট করার পর আমরা এখানে পাইথনের বিভিন্ন কোড লিখবো এবং এই বাটনে ক্লিক করে, এখানে দেখুন একটা বাটন আছে, sorry, এই যে এখানে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলে আমাদের কোডটা রান হবে, আর এইখানে আমরা সেই কোডটা আসলে লিখবো। তো আমরা যদি চাই তাহলে হচ্ছে আমরা গুগল কোল্যাব ব্যবহার করে কোনো সফটওয়্যার ডাউনলোড না করেও আমরা হচ্ছে পাইথনের কোড লিখতে পারবো। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, যখন আপনি ওয়েব ডেভেলপমেন্টে কাজ করবেন তখন এটা দিয়ে কাজ করলে আপনার জন্য খুবই বিরক্তিকর একটা ব্যাপার হবে। সো সবাই, যেহেতু এই কোর্সের শেষের দিকে মোটামুটি 8-9টা ক্লাস রাখা হয়েছে যেন হচ্ছে আপনি জ্যাঙ্গোর সঙ্গে পরিচিতি লাভ করেন, সো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিএস কোডটা ব্যবহার করবেন। আর কেউ যদি এমনি চান যে না আমি পাইথনের নর্মাল কোনো কাজ করব, যেমন আমি হচ্ছে ডাটা সায়েন্সে কাজ করি, সো আমার জন্য হচ্ছে কোল্যাবে কাজ করলে আমার জন্য এনাফ হয়। বা মেশিন লার্নিং এর কাজ যখন আমি করি তখন আমার জন্য কোল্যাব এনাফ। এই জন্য নর্মালি আমি ভিএস কোডে কাজ করি না, কারণ আমি ডেভেলপমেন্টে ওয়েব ওয়েব ডেভেলপমেন্টে তেমন একটা কাজ করি না। কিন্তু কেউ যদি চান যে ওয়েব ওয়েব ডেভেলপমেন্টে কাজ করবেন তার জন্য কিন্তু ভিএস কোড মাস্ট। আচ্ছা, এটা গেল কোল্যাব। এটা আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। জি জি শিওর। স্যার, এই যে বলা হইলো যে ভিজুয়াল স্টুডিও কোডটা আসলে ওয়েব ডেভেলপমেন্টের জন্য ভালো সাপোর্ট দিবে, আর যারা ডাটা সায়েন্সে প্লাস মেশিন লার্নিং এ তারা কোলাবে ইউজ করতে পারে অথবা পাইথন ইউজ করতে পারে। তো এরকম কি স্পেসিফিক কোনো আইডি গুলো মানে কি এক একটা এরকম আছে? ফর এক্সাম্পল জুপিটার নোটবুক, মানে আরো যে আইডি গুলো আছে, তো এরকম কোনো আহ, সংযুক্তি আছে কি যে এই 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 জিনিসটা? ফর এক্সাম্পল আমরা এখন যেরকম জানলাম যে ভিজুয়াল স্টুডিও কোডটা ওয়েবের ওয়েব, জন্য। হ্যাঁ, তো এরকম পাইচার মতো জুপিটার নোটবুক এগুলো কি স্পেশাল কোনো মানে এরকম আছে কিনা? না, এটা আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে যেটাতে বেশি ইউজ টু হয় তারা সেটাতে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে ওই কিছু কিছু অপশন, যেমন হচ্ছে যে ভিজুয়াল স্টুডিওতে ভিএস কোডে অনেকগুলো প্লাগ ইন ডাউনলোড করা যায়, যেটা দিয়ে আপনি অনেক কাজ অনেক সহজে করতে পারবেন। ওই একটা প্লাগ ইনও আপনার হচ্ছে এই কি আপনার গুগল কোল্যাবে আপনার কাজ করবে না। তো এইটা হচ্ছে আপনার একটা প্লাগ ইন ইনস্টল করলে কি হবে, আপনার অনেকটা সময় কমে যাবে, আপনি দ্রুত সেই কাজটার আউটপুট নিয়ে আসতে পারবেন। কিন্তু কোলাবে আপনি সেটা নিয়ে আসতে পারতেছেন না। তো এই জন্য এক একটার আসলে এক এক দিকে ভালো ভালো সাইট থাকে। তো যার যে পাইথন তো আসলে একটা বিশাল ব্যাপার, এটার অনেকগুলো সাইট আছে। তো যে যে সাইটে আসলে কাজ করে সে আসলে ওই ধরনের টুলগুলোকে বেশি ব্যবহার করে। জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এইভাবে তাহলে আমরা ডাউনলোড করব। স্যার, আমার ছোট্ট একটা কোশ্চেন ছিল স্যার। জি অবশ্যই করেন, তবে আপনার ইন্টারনেটটা সম্ভবত ভালো না, আপনার কথাটা একটু আহ, আটকে আসতেছে। আচ্ছা স্যার, তাহলে এখন কি শুনতে পাচ্ছেন? এখন শুনতেছি, তারপরেও একটু একটু আটকে। আচ্ছা স্যার, ওকে, তাহলে আমি ক্লিয়ার করে পরে কোশ্চেনটা করছি। আপনি একটু থ্যাংক ইন্টারনেট ইউ। ভালো হোক, তারপরে না হয় আবার প্রশ্ন করেন, না সমস্যা নেই, আমি তো আছি। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, পাইথনে একটা প্রোগ্রাম লিখে ফেলি। তো পাইথনে প্রোগ্রাম লেখার জন্য আমরা যে কোনো একটা আইডি ব্যবহার করতে পারি। তো আমি ওই যে প্রথম যেটা, যে গুগল কোল্যাব, এটাই ব্যবহার করি। অথবা আচ্ছা একটা আইডি ব্যবহার করি, ধরেন হচ্ছে আমি data অথবা তুমি ওপেন করা যায়।
এই জায়গাটাতেই আমরা মেইনলি হচ্ছে কোনো একটা প্রোগ্রাম আমরা লিখবো। তো পাইথনে আমরা যদি কোনো কিছুকে ডিসপ্লে করাতে চাই বা আমাদের স্ক্রিনে যদি প্রদর্শন করাতে চাই, তার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করি। সেই ফাংশনের নাম হচ্ছে প্রিন্ট ফাংশন। ধরেন, সরি, কি হচ্ছে এটা, আমরা কোনো একটা ফলাফল বা কোনো একটা কিছু যদি আমাদের স্ক্রিনে প্রদর্শন করাতে চাই পাইথনে, তো সেই ক্ষেত্রে আমরা একটা ফাংশন ব্যবহার করি যার নাম হচ্ছে প্রিন্ট। এই প্রিন্ট এবং এই প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা যা কিছু লিখব সেটাই হচ্ছে আমাদের স্ক্রিনের প্রদর্শন করবে। যেমন আমি কোনো একটা যোগ করছি, যোগের ফলাফল স্ক্রিনে প্রদর্শন করতে চাই, আমরা প্রিন্ট ব্যবহার করব। আমার নাম লিখছি, সেই নামটা আমরা স্ক্রিনে প্রদর্শন করতে চাই, এখানে প্রিন্ট ব্যবহার করছি। প্রিন্টের কাজ হচ্ছে এটার ভিতরে আমি যদি কোনো কিছুকে লিখি, সে হচ্ছে আমাকে ডিসপ্লে করে দিবে। এটা হচ্ছে প্রিন্টের হচ্ছে মেইন কাজ। তো ধরেন আমরা একটা কিছু লিখি, ধরেন আমি এখানে লিখলাম প্রিন্ট। এরপরে আমি আমার নামটা লিখবো, কারণ আমার নাম হচ্ছে রায়হান, আমি আমার নাম এখানে লিখবো। তো শর্ত হচ্ছে লিখতে গেলে আমি যে যাদেরকে এখানে প্রদর্শন করাবো, আমাকে এরকম একটা ডাবল কোটেশন দিতে হবে, দিয়ে এর মধ্যে মনে করেন লিখলাম হচ্ছে রায়হান। এই যে নিচে যে অংশটা, এই যে এই অংশ, এই জায়গায় হচ্ছে আসলে আমার এই লেখাটা প্রদর্শিত হবে। তো আমি দেখি, এটা হচ্ছে রান বাটন। আমরা যদি রান বাটনে চাপ দিই, এই প্রোগ্রামটা আসলে কম্পাইল হবে বা এই প্রোগ্রামটা চালু হবে। চালু হওয়ার পর এটার যে ফলাফল, এই ফলাফল হচ্ছে আমরা নিচে এই জায়গায় দেখতে পারবো। তো দেখি এই প্রোগ্রামটাকে আমরা একটু চালু করি। তো এখানে এই গ্রিন বাটনে ক্লিক করলাম, দেখেন এই প্রোগ্রামটা চালু হয়েছে এবং আমার নাম রায়হান এটা হচ্ছে নিচের লাইনে শো করতেছে। তো এই প্রিন্টের ভিতরে যা লিখবো, ধরেন আমার নামের পর আমার হয়তো পদবি লিখবো, ধরেন আমার ডেজিগনেশন এখানে আমি লিখতে চাই, সেকেন্ড। এরপরে যদি আমি রান বাটনে ক্লিক করে দেখেন আমার নাম এবং আমার পদবি এইখানে হচ্ছে প্রদর্শন করতেছে। এরপরে যদি আমি কিছু একটা সংখ্যা প্রদর্শন করাতে চাই, 1 2 3 4 5 6 এরকম, দেখেন এটার পর একটা একটা কিছু সংখ্যা এখানে প্রকাশ করতেছে। তো এইভাবে আমরা চাইলে একটা পাইথন প্রোগ্রাম রচনা করতে পারি যে যেটার কাজ হবে কোনো কিছুকে হচ্ছে প্রদর্শন করা। আপনাদের সবার কম্পিউটারে কি পাইথন ইনস্টল করা আছে? জি স্যার। জি স্যার, করা আছে। আচ্ছা, ঠিক আছে। স্যার আমার কম্পিউটার পাইথন আছে এবং পাইথন ব্যবহার করি আমি স্যার। পাইথনে করতে পারবো না স্যার? শিওর শিওর, যে কোনো জায়গায় আজকে পর্যন্ত করতে পারবেন, তবে যখন থেকে ওয়েব ডেভেলপমেন্ট হবে তখন থেকে স্যার, একটু বিএস কোডে করলে সুবিধা আছে। স্যার, যেহেতু টিচারও ওইটাতেই শিখাবে, আপনিও যদি ওইটাতেই থাকেন তাহলে দুজনের জন্যই মানে সুবিধা হবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো ধরেন আমি জাস্ট একটা আমার নাম প্রিন্ট করতেছি। এরপর আমি চাচ্ছি যে আমার নাম এবং আমার আমার পদবীর পরে আমার ফোন নাম্বার থাকবে। মানে এটা আমার ফোন নাম্বার, আমি এটাকে রান করলাম, কিন্তু দেখেন আমার নামের পাশাপাশি আমার ফোন নাম্বারটা চলে আসছে। তা আমি যদি চাই আমার পদবি থাকবে, পদবীর পরের লাইনে থাকবে হচ্ছে আমার ফোন নাম্বার। তো এই জায়গায় আমরা একটা স্পেশাল একটা চিহ্ন ব্যবহার করব, এটাকে বলা হচ্ছে ব্যাক স্ল্যাশ। স্ল্যাশ হচ্ছে হয় হচ্ছে আপনার বাম দিকে, এটা হচ্ছে ডান দিকে, হচ্ছে ব্যাক স্ল্যাশ এন। এটার অর্থ হচ্ছে নতুন লাইন। দেখি এটাকে আমরা একটু রান করি। রান করলে দেখেন আমার পদবীর নিচের দিকে দেখেন এখন চলে আসছে আমার ফোন নাম্বার। তো এইখানে প্রোগ্রামটা আসলে কিভাবে কাজ করে, যখন মানে এইটা একটু কপি করি, দেখেন এইটা আসলে কাজ করে কিভাবে, যখন আমার প্রোগ্রাম এখান থেকে লাইনটাকে পড়ে, আমার প্রোগ্রাম লাইনটাকে এখান থেকে পড়ে, পড়ার পরে সে দেখে লেখা আছে প্রিন্ট। প্রিন্টের মানে হচ্ছে প্রিন্ট করো, কাকে প্রিন্ট করো,
এইভাবে সে লেখা শুরু করে, ASSISTENT, এটা আছে, এরপর লেখা আছে ইঞ্জিনিয়ারিং, এই পর্যন্ত প্রোগ্রাম ঠিকঠাক ভাবে চলে। চলতে চলতে দেখা যায় এখানে একটা ফাঁকা জায়গা আছে, ঠিক আছে, সে একটা ফাঁকা স্পেস দেয়। এরপরে যখন সে দেখে এখানে লেখা আছে /n, তখনই কম্পিউটার বুঝে যায় এটা মানে নতুন লাইন, তখন সে এখান থেকে লাফ দিয়ে এখানে চলে আসে। আসার পর কি আছে, এখানে একটা ফাঁকা জায়গা, ওকে, এটা একটু ফাঁকা দিলাম। এরপর কি আছে, 0177, এরকম একটা ফোন নাম্বার লেখা। তো এইটার কাজ হচ্ছে, /n এর কাজ হচ্ছে আমার প্রোগ্রাম এই লাইনটাকে ঠিকভাবে লেখে, এরপরে সে দেখে নিউ লাইন, তখনই সে ইন্টার দিলে যেমন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে ঠিক সেম, এখান থেকে লাফ দিয়ে সে এখানে চলে আসে। এরপরের অংশটুকু সে লেখা শুরু করে। এরপরে যদি আমি স্ল্যাশ দিয়ে আরেকটা কিছু লিখতাম, তাহলে সে আবার নতুন লাইনে এসে ওই জিনিসটাকে লিখতো। তো এই /n এর মাধ্যমে আসলে আমরা একটা নতুন লাইন ক্রিয়েট করি। তাহলে আমরা একটা কাজ করব সবাই, আমাদের আমরা সবাই আমাদের পাইথন যে যেটাতে লিখতে অভ্যস্ত বা ইচ্ছা, আমরা একটা কোড লিখব। সেইখানে আপনার নাম, আপনার বর্তমান অবস্থান, যেমন স্টুডেন্ট হলে স্টুডেন্ট, চাকরি হলে চাকরি, আপনার স্ট্যাটাস এবং হচ্ছে আপনার জেলা, এই তিনটা তথ্য দিয়ে আপনি একটা প্রোগ্রাম লিখবেন। লেখার পর স্ক্রিনশট দিয়ে আমাকে চ্যাট বক্সে দিয়ে দিন। ঠিক আছে, ভালো। বাস। যাদের নাই তারা গুগল কোল্যাবে করতে পারেন, সরাসরি চলে যাবেন হচ্ছে গুগল কোল্যাব, গুগল কোল্যাবে গিয়ে কোড লিখে এটাও দিয়ে দিতেন। অতক্ষণ করবো না। ওকে, অলরেডি দুইজন দিয়ে দিছেন। আহ, রফিকুল উনি দিয়ে দিছেন, অর্পিতা উনি হচ্ছে দিয়ে দিছেন, সবাই দিয়ে দিন।
হুম। হুম হুম ক্লাস করতেছিলাম। হুম হুম নটা পর্যন্ত। ওকে, আর একজন দিয়ে দিচ্ছেন এমডি। আর একজন দিয়ে দিচ্ছেন আজিজুল হাকিম। ওকে, অনেকেই দিয়ে দিচ্ছেন মোটামুটি। আমরা নেক্সট দিকে, সামনের দিকে একটু হবে। আচ্ছা, এইবার আমরা যেহেতু একটা প্রোগ্রাম লিখতে পারছি সবাই, আমরা এবার নতুন যে টপিক তার নাম হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলটা আসলে কি দেখেন, এখানে আমরা কিছু বাংলা সংজ্ঞা আগে পড়ি। ভেরিয়েবল হচ্ছে কম্পিউটার মেমোরিতে তৈরি হওয়া ছোট ছোট বক্সের মতো, যার ভেতরে কোনো কিছুকে জমা করে রাখা যায়। যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন আমরা কম্পিউটারের সেই ভেরিয়েবলের জন্য নির্দিষ্ট মেমোরি নির্ধারণ করে দিই। প্রতিটি ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস হয় হচ্ছে ইউনিক। প্রোগ্রামের প্রয়োজনে ওই ভেরিয়েবল তথা নাম সম্পন্ন মেমোরি লোকেশনে ভ্যালু জমা করে রাখা যায়। আবার প্রয়োজনের সময় সেই নাম ব্যবহার করে ওই লোকেশন থেকে ভ্যালুকে অ্যাক্সেস করা যায় এবং কাজে লাগানো যায়। আচ্ছা, ধরেন ভেরিয়েবলটা আসলে কেমন। আমরা যখন হচ্ছে ভেরিয়েবলের বাংলা হচ্ছে চলক, আমরা চলকের সঙ্গে সবাই পরিচিত। ভেরিয়েবলের বাংলাটা হচ্ছে চলক, চলকের সঙ্গে আমরা সবাই পরিচিত। তো আমরা ধরেন দুইটা সংখ্যাকে যোগ করব বা পাঁচটা সংখ্যাকে যোগ করব, ধরি দুইটা সংখ্যাকেই। কারণ একটা সংখ্যা আমি বলে দিলাম যে এ ইকুয়াল 10, আর বলে দিলাম বি ইকুয়াল 20। এই যে আমি বলে দিলাম এ, এরকম একটা সাইন দিলাম, এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এই সাইন ইকুয়াল এ ইকুয়াল 10, এইটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে এই 10 সংখ্যাটা এর মধ্যে জমা থাকবে। তো যখনই আমরা এরকম লিখি তখন আমাদের কম্পিউটারের মেমোরি থাকে, ধরেন এটা আমাদের কম্পিউটারের বিশাল একটা মেমোরি। এই মেমোরির মধ্যে এরকম অনেক ফাঁকা জায়গা থাকে। তো আমি যখন লিখি এ ইকুয়াল 10, তখন এই 10 সংখ্যাটা আমার মেমোরির মধ্যে জমা হয়। এবং এই 10 কোথায় জমা হলো এটা আমি কিভাবে বুঝবো? সেটা হচ্ছে এ, এর মধ্যে 10 জমা আছে, এইটার অর্থ। বি ইকুয়াল 20, এই 20টা আমাদের মেমোরির মধ্যে জমা হয় এবং এটার মান হয় হচ্ছে বি। আবার আমি যদি এখন দ্বিতীয় লাইনে আবার এরকম লিখি যে এ ইকুয়াল 5, তো দেখেন আগে এর মধ্যে কত ছিল? 10। আবার আমি বলতেছি এ সমান সমান 5। এখন তাহলে এ এর মধ্যে কয়জন থাকবে? এ তো জায়গায় একটাই, তার মধ্যে যে কোনো একজন থাকবে। তো যখন আমি দ্বিতীয়বার একে ডিফাইন করতেছি তখন আগেরটা মুছে যাবে, মুছে গিয়ে এই এর মধ্যে চলে আসবে 5। তো এই যে এ, বি, এগুলোকে আমরা বলতেছি ভেরিয়েবল বা চলক। যখনই আমরা কোনো একটা প্রোগ্রামে এরকম ভেরিয়েবল বা চলকগুলোকে ব্যবহার করি, তারা মেমোরির মধ্যে কোনো একটা তথ্যকে সে রেখে দেয়। এখন যদি আমরা এরকম লিখি যে সাম ইকুয়াল এ প্লাস বি, তাহলে এর মান হচ্ছে সর্বলাস্ট 5, বি এর মান হচ্ছে 20, তাহলে 20 আর 5 হচ্ছে
25, তখন এই সাম নামের একটা ভেরিয়েবল হবে এবং যার মধ্যে থাকবে হচ্ছে 25। এটা হচ্ছে ভেরিয়েবল। এইভাবে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি। ডিক্লেয়ার সে হচ্ছে মেমোরির মধ্যে এই ভ্যালুগুলোকে সে স্টোর করে রাখে। এটা হচ্ছে ভেরিয়েবলের মেইন কাজ। এখন এই যে ভেরিয়েবলগুলো আমরা লিখতেছি, যে এ, বি, এ, সাম, এই ভেরিয়েবলগুলো লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে। আমি কি এরকম লিখতে পারবো 10 = 10? তাহলে ভেরিয়েবলকে ভ্যালুকে এটা ঠিকভাবে বোঝা যাবে না। তো এই জন্য ভেরিয়েবল লেখার একটা নিয়ম আছে। এই নিয়ম মেনে আমরা ভেরিয়েবল বা চলকগুলো লিখে থাকি। তো এটাকে আমরা নর্মালি চিন্তা করতে পারি যে এইটা একটা এ বা বি বা সি, এই যে ভেরিয়েবল গুলা, এটা হচ্ছে একটা পাত্রের মতো, যার মধ্যে আমরা বিভিন্ন সংখ্যা বা বিভিন্ন ভ্যালুকে স্টোর বা জমা করে রাখতে পারি। বিভিন্ন ভ্যালুকে আমরা এখানে এগুলোর মধ্যে জমা করে রাখতে পারি। এটা হচ্ছে ভেরিয়েবলের মেইন কাজ। তো ভেরিয়েবল যে লিখবো, যে এ বি সি, এগুলো লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তো আমরা এই নিয়মটা এখন একটু জানার চেষ্টা করবো। পাইথনে ভেরিয়েবল লেখার সময় কিছু নিয়ম মেনে ভেরিয়েবলকে ডিফাইন করা হয়। সেই নিয়মগুলো কি কি? ভেরিয়েবলের নাম অবশ্যই এক শব্দের হতে হবে। এক শব্দের বলতে কি বোঝাচ্ছে দেখেন, এখানে লেখা আছে মাই ভেরিয়েবল। প্রথমে মাই লেখা, এরপর একটা ফাঁকা জায়গা, এরপর একটা ভেরিয়েবল। তবে এখানে আমাদের ওয়ার্ড ব্যবহার করা হয়েছে দুইটা। এটা হচ্ছে ওয়ার্ড 1, এটা হচ্ছে ওয়ার্ড 2। এরকম দুইটা ওয়ার্ডের ভেরিয়েবল কখনো হবে না। সব সময় হবে এক শব্দের বা একটা ওয়ার্ড। আমি যদি শুধু লিখতাম যে আমরা যদি এখানে যে কোনো একটা একটা ওয়ার্ড লিখতাম, যেমন নাম্বার =10, ইটস ওকে। কিন্তু এখানে যদি আমরা লিখতাম যে ভ্যালু =10, ইটস ওকে। কিন্তু আমি যেরকম লিখি ফার্স্ট ভ্যালু, এখানে ফাঁকা জায়গা, এটা হবে না। এইভাবে আমরা ভেরিয়েবল লিখতে পারবো না। ভেরিয়েবল হবে যে কোনো একটা শব্দ ব্যবহার করে আমরা হচ্ছে এই ভেরিয়েবলটা লিখবো। এইবার আমরা আসি দ্বিতীয় শর্তে। বলতেছে প্রথম অক্ষর অবশ্যই একটি অ্যালফাবেটিক্যাল লেটার হবে, আপার কেস অর লোয়ার কেস, মানে ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার অথবা আন্ডারস্কোর। তার মানে এই যে নাম্বার লিখছি, এই নাম্বারের যে হচ্ছে এই যে প্রথম যে অ্যালফাবেটটা, এটা অবশ্যই হতে হবে লেটার অথবা আন্ডারস্কোর। মানে আমি যদি এরকম লিখতাম 1 ভ্যালু, এইটা হবে না, কারণ এইখানে হচ্ছে আমরা একটা 1 ব্যবহার করছি। প্রথম যে অক্ষর, এটা অবশ্যই অ্যালফাবেটিক্যাল লেটার হতে হবে। এটা হচ্ছে তার শর্ত। যেহেতু এটা প্রথমে 1 লেখা, সো এটা হবে না। আমি যদি সরাসরি লিখতাম যে ফার্স্ট নাম্বার =1, ইটস ঠিক আছে, কারণ এখানে ফাঁকা জায়গাও রাখি নেই। আবার প্রথমটা লিখছি হচ্ছে একটা অ্যালফাবেটিক্যাল লেটার। এখানে লিখছে প্রথম অক্ষর ছাড়া পরে লেটার আন্ডারস্কোর নাম্বার ব্যবহার করা যাবে। প্রথম অক্ষর ছাড়া, আচ্ছা, তার মানে আমি যদি এরকম লিখতাম ভ্যালু 1 =20, ভ্যালু 2 =30, এইটা আমি লিখতে পারবো। কি কারণ রুমাইল? এটা আমি লিখতে পারবো, তার কারণ হচ্ছে প্রথম অক্ষরটা আমি ঠিকই অ্যালফাবেট লিখছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে পরের যে অক্ষর, এটা আমি লিখছি হচ্ছে নাম্বার, কারণ প্রথম অক্ষর ছাড়া পরে আমি লেটার আন্ডারস্কোর নাম্বার ব্যবহার করতে পারবো। তাহলে আমরা যদি চাই যে ভ্যালু 1 বা A1 =20, এটা আমরা লিখতে পারবো, কিন্তু 1A =20 এটা আমরা পারবো না, কারণ প্রথমটা হতে হবে অবশ্যই অ্যালফাবেটিক্যাল লেটার। এই মুক্ত।
ওকে, এরপর বলছে পাইথন হবে হচ্ছে কেস সেন্সিটিভ, অর্থাৎ স্মল লেটার এ ইকুয়াল 4 এবং ক্যাপিটাল লেটার এ ইকুয়াল টু 4 এটা হচ্ছে একই ভেরিয়েবল না। আচ্ছা, এটার অর্থ হচ্ছে ধরেন আমরা তো জানি যে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে সে মেমোরির মধ্যে জায়গা নেই। তো মনে করেন আমি স্মল লেটার এ ইকুয়াল টু 4 লিখছি, 4 লেখার সঙ্গে সঙ্গে এটা যদি আমাদের মেমোরি হয় এ, এবং এটার মধ্যে চলে আসবে 4। এখন যদি মনে করেন আমি লিখলাম ক্যাপিটাল লেটার এ ইকুয়াল 10, এই স্মল লেটার এ এটা আলাদা ভেরিয়েবল, ক্যাপিটাল লেটার এ এটা আলাদা ভেরিয়েবল, এখানে ক্যাপিটাল লেটার এ এর জন্য আলাদা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হবে, এর মধ্যে 10 চলে আসবে। কখনোই এই দুইটা এ এক সমান বা একই বিষয় না। এই জন্য বলতেছে যে পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ, যে বড় হাতের অক্ষর একটা আলাদা জিনিস, ছোট হাতের অক্ষর আলাদা, দুইটাকে পাইথন আলাদাভাবে চিন্তা করে, এই জন্য এটা হচ্ছে একটা কেস সেন্সিটিভ। স্যার একটা কোশ্চেন ছিল। জি। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার এখানে কি আন্ডারস্কোরটা কি শুরুতে দেওয়া যাবে, মানে প্রথম হ্যাঁ অক্ষরটা হ্যাঁ, দেওয়া শুরুতে যাবে, দেওয়া আপনি যাবে? চাইলে যে আন্ডার স্কোর এ ইকুয়াল 4 এটা লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জি, ধন্যবাদ স্যার। ওকে, আচ্ছা। তো এই জন্য পাইথনকে বলতেছে আমরা কেস সেন্সিটিভ। এরপর বলছে পাইথনে কিছু রিজার্ভড কিওয়ার্ড আছে, এগুলো ব্যবহার করা যাবে না। এই যে ইফ, এলস, এলসিফ, ফর, হোয়াইল, ব্রেক, কন্টিনিউ, এক্সেপ্ট, অ্যাস, ইন, ইজ, ট্রু, ফলস, ইয়েল্ড, নান, ডেফ, ডিল, ক্লাস, আমরা এইগুলোকে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না। আমরা লিখতে পারবো না যে ফর ইকুয়াল 4, এটা আমরা লিখতে পারবো না, কারণ এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পাইথন থেকে নিষেধাজ্ঞা দিয়ে দিছে। তো এইগুলোকে আমরা কখনোই ভেরিয়েবল হিসাবে ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা এইটা একটু প্র্যাকটিক্যালি দেখি। প্র্যাকটিক্যাল দেখার জন্য আমি নতুন আর একটা আইডি ওপেন করতেছি। ওকে, আমরা এখন একটা ভেরিয়েবল লিখি, ধরেন এ ইকুয়াল 10। এখন যদি আমরা এটাকে রান করি, দেখেন এখানে লেখা আছে আমার ভেরিয়েবলের নাম হচ্ছে এ, যার ভ্যালু হচ্ছে 10। এখন আমরা ধরেন আর একটা ভেরিয়েবল লিখি, আন্ডার স্কোর বি ইকুয়াল 20, এবং এটাকে আমরা রান করি, রান বাটন আছে। এরপর আমরা আর একটা ভেরিয়েবল লিখে দেখি, সি 30। এরপরে আচ্ছা, focus করি। এরপর লিখি হচ্ছে আমরা ডি ইকুয়াল 40। ঠিক আছে, ধরেন আমি এইখানে আবার এ লিখলাম। এখন আমার এর মান কত আছে? এর মান আছে হচ্ছে 10,
সি এর মান আছে আমার 30, ডি এর মান আছে হচ্ছে আমাদের 40। তো আমি ধরেন এই অবস্থায় আমি আবার লিখলাম এ ইকুয়াল টু 20। তাহলে দেখবেন যে একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালুকেই শুধুমাত্র স্টোর করে রাখা যায়। তো যখন আমি আবার এ ইকুয়াল টু 20 লিখবো, তখন দেখবেন যে এই এ এর মানটা 10 থেকে 20 হবে। এখানে যদি রান করি, দেখেন এর মান ছিল আগে 10, এখন এটা 10 থেকে 20 হয়ে গেছে। তো এখন দেখেন আমরা এখন একটু ভুল ভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেমন এফ আই আর এফ টি ফার্স্ট নাম্বার ইকুয়াল 100 লিখলাম। এটাকে রান করি, দেখেন এখানে একটা ইরর দিছে, বলতেছে সিনট্যাক্স ইরর, ইনভ্যালিড সিনট্যাক্স। এখানে কি ভুল হয়েছে? এই যে আমি একটা থেকে আরেকটার মাঝখানে এরকম একটা ফাঁকা স্পেস দিচ্ছি, তার মানে এখানে ফাঁকা স্পেস দেওয়া যাবে না, কেটে দিলাম। এখন যদি রান করাই, এখন আর কোনো সমস্যা নেই, দেখেন এইটা এখানে রান করছে। আবার ধরেন আমি এইখানে দিলাম 1a ইকুয়াল দিলাম হচ্ছে 22, রান করাই, দেখেন এখানে বলতেছে ইনভ্যালিড সিনট্যাক্স, যে এটা আসলে তুমি একটু ভুল সিনট্যাক্স লিখছো। এটা বাদ দিয়ে যদি আমি লিখি a1, দেখেন এটার কোনো ভুল হয়নি, যে a1 এটার মধ্যে 22কে স্টোর করে রাখছে। এখন মনে করেন আমার মনে হচ্ছে আমি এর পর এরকম একটা হ্যাশ দিব, বা এরপর আমি একটা এরকম আশ্চর্যজনক চিহ্ন দিব, দিয়ে লিখলাম যে 33। দেখেন এইটাকে ভুল ধরছে, কারণ প্রথম লেটার অ্যালফাবেট এটা ঠিক আছে, কিন্তু এরপর আমি ব্যবহার করতে পারবো অ্যালফাবেট, নাম্বার এবং আন্ডারস্কোর। তাহলে আমি এটা আন্ডারস্কোর দিয়ে লিখলাম 1। দেখেন এইটা এখানে নিয়ে নিচ্ছে যে আন্ডারস্কোর 33। তো এইভাবে আমরা হচ্ছে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব যখন আমরা কোনো কাজ করব। আমরা ভেরিয়েবল বুঝছি, রান করে delete। এই যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করলাম, আমরা যে ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করতেছি এ ইকুয়াল 10, এই যে ডাটাগুলো আমরা তাকে দিচ্ছি, এই ডাটাগুলো আমাদের বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে। ওকে, দেখেন তাহলে আমরা দেখি পাইথনে আসলে আমরা কি কি ডাটা টাইপ নিয়ে আসলে কাজ করতে পারবো। আচ্ছা, এখানে বলছে পাইথন কিন্তু ডাইনামিক্যালি টাইপেড একটা প্রোগ্রামিং ভাষা, অর্থাৎ ভেরিয়েবল তৈরির সময় তোমাকে এর টাইপ বলে দিতে হবে না। এর মানে হচ্ছে তুমি যখন কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছো, তখন তোমাকে বলে দিতে হবে না যে তুমি কি ধরনের মান অ্যাসাইন করছো। পাইথন নিজে থেকেই বুঝে যাবে তুমি কি ধরনের, তুমি কি স্ট্রিং অ্যাসাইন করছো নাকি নাম্বার অ্যাসাইন করছো। কিন্তু প্রোগ্রামিং করার সময় তোমাকে অবশ্যই জানতে হবে তুমি কোন ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করছো। তাহলে প্রোগ্রামিং করার সময় তোমাকে কোডগুলো অনেক ইফিশিয়েন্ট ভাবে, পাশাপাশি তোমার লাইফটা অনেক ইজি হয়ে যাবে। তো মেইনলি পাইথন প্রোগ্রামিং এ আমরা যে ডাটা গুলো ব্যবহার করি, বা যে ধরনের ভ্যালুগুলো ব্যবহার করি, এখানে সেগুলোর নাম লেখা আছে। প্রথমে লেখা আছে যে স্ট্রিং অর টেক্সট বেস ডেটা টাইপ। আমরা হচ্ছে স্ট্রিং অথবা টেক্সট বেস ডেটা টাইপ আমরা হচ্ছে পাইথনে ব্যবহার করি। দ্বিতীয় হচ্ছে নিউমেরিক ডেটা টাইপ। 3 নম্বর হচ্ছে বুলিয়ান অর ট্রু ফলস টাইপের হচ্ছে ডেটা, আর হচ্ছে লিস্ট টাইপের ডেটা। তো এই 4 ধরনের ডাটা আমরা হচ্ছে পাইথন প্রোগ্রামিং এ হচ্ছে মেইনলি হচ্ছে ব্যবহার করে থাকি। তো প্রথম ডাটার নাম হচ্ছে স্ট্রিং বা টেক্সট বেস। এখানে আমরা চাইলে হচ্ছে কোনো টেক্সট বা কোনো ওয়ার্ড এগুলো লিখতে পারি, যেমন আমরা এইভাবে লিখতে পারি যে এ ইকুয়াল মনে করেন এ বি সি, এবং এটা এরকম আমরা কোটেশনের মধ্যে রাখলাম। এইভাবে আমরা চাইলে এটাকে স্ট্রিং বেস ভাবে কাজ করতে পারি। এরপরে ধরেন হচ্ছে নিউমেরিক্যাল ডাটা, যেমন নিউমেরিক্যাল ডাটার মধ্যে আমরা জানি আচ্ছা এটা তো গেল স্ট্রিং বেস, এটা এক লাইনের। আমি যদি চাই যে এর মধ্যে আমি একটা প্যারাগ্রাফকে রাখতে চাই, তাহলে এর মধ্যে আমি যদি প্যারাগ্রাফকে রাখতে চাই, তাহলে আমাকে প্রথমে এরকম 3টা কোটেশন দিতে হবে। দেওয়ার পর আমি এরকম 2 3 4 5টা লাইন লিখবো, এরপর আমি আবার এরকম 3টা কোটেশন দিব। তাহলে আমরা চাইলে একটা ভেরিয়েবলের মধ্যে কোনো একটা সিঙ্গেল লাইন টেক্সট অথবা মাল্টি লাইন টেক্সটকে আমরা স্টোর করতে পারবো। এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা, স্ট্রিং বা টেক্সট টাইপের ডেটা।
ওকে, এরপর আছে নিউমেরিক্যাল ডাটা। দেখেন, আমরা এখানে আসি। স্ট্রিং টাইপের ডাটা আসলে কিভাবে লিখতে হয়, যে আমি একটা ভেরিয়েবল লিখলাম, লেখার পর এরকম একটা কোটেশনের মধ্যে লিখতে হয়। এটা সিঙ্গেল কোটেও লেখা যাবে, বা আমরা চাইলে এরকম ডাবল কোটেশন দিয়েও লিখতে পারবো। ওকে, কিন্তু আমি যদি চাই মাল্টি লাইন লিখতে, তাহলে আমাকে এরকম তিনটা কোটেশন ব্যবহার করতে হবে। তিনটা কোটেশন ব্যবহার করে আমরা চাইলে মাল্টি লাইন কোনো একটা টেক্সটকে আমাদের প্রোগ্রামে আমরা লিখতে পারবো। যেমন দেখেন, আমরা একটা উদাহরণ দেখি। ধরেন আমি কি বলি এটা, আমার কম্পিউটার সব কিছু সে জুম করে ফেললো কেন। আচ্ছা, ধরেন আমরা এখানে লিখলাম যে এ নামের একটা ভেরিয়েবল নিলাম, যার মধ্যে আমরা রেখে দিলাম, মনে করেন যে এ বি সি। এটাকে যদি আমরা রান করাই, দেখবো দেখেন এটা টাইপ, দেখেন এখানে লেখা আছে, দেখেন এইখানে এটা টাইপ লেখা, নেম, টাইপ, সাইজ। এটার নেম হচ্ছে এ, এটা ভেরিয়েবলের নাম। এটা টাইপ হচ্ছে এসটিআর, মানে হচ্ছে এটা একটা স্ট্রিং টাইপের ডেটা, এবং এটা ভ্যালু হচ্ছে এবিসি। তো এইভাবে হচ্ছে আমরা একটা লিখতে পারলাম। আবার ধরেন আমি বি নামের একটা ভেরিয়েবল নিলাম, যার মধ্যে মনে করেন আমি একটা সিঙ্গেল কোটেশন দিয়ে আমার নাম লিখলাম। এরপরে যদি এটাকে আমরা রান করে, দেখেন এটা হচ্ছে এসটিআর, এবং এটার মধ্যে এটা সেভ হয়ে গেছে। এটা টাইপ হচ্ছে একটা স্ট্রিং, এবং এটার মধ্যে আমার নামটা সেভ আছে। আচ্ছা, এখন আমি যদি চাই মাল্টি লাইন লিখতে, তো দেখেন আছে আমি পি এর মধ্যে একটা প্যারাগ্রাফ লিখবো। ধরেন আমি এরকম কিছু একটা লিখতে চাই, কিন্তু আমি এরকম একটা সিঙ্গেল কোটেশন দিচ্ছি। এখন যদি আমি এটাকে রান করাই, দেখবেন এইখানে একটা ইরোর দিছে। তো এইটাকে রিমুভ করার জন্য আমরা এখানে কি করতে হবে, তিনটা কোটেশন ব্যবহার করতে হবে। এখানে আবার তিনটা দিয়ে শেষ করতে হবে। দেখেন এখানে তিনটা দিয়ে শুরু করছে, এখানে তিনটা দিয়ে শেষ করছে। এখন যদি আমি এটা রান করাই, তাহলে দেখেন এইখানে পি ট্যাগের মধ্যে এরকম একটা প্যারাগ্রাফ লেখা হয়েছে। তো আমরা এইভাবে চাইলে আমরা আমাদের মতো এটাকে একটু যদি বড় করি, আমরা চাইলে এভাবে সিঙ্গেল একটা সিঙ্গেল লাইন, এরকম ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন, আর মাল্টি লাইন লেখার ক্ষেত্রে এরকম তিনটা কোটেশনের মধ্যে লিখে আমরা যে কোনো একটা স্ট্রিংকে আমাদের প্রোগ্রামে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এরপরে আছে নিউমেরিক ডাটা। নিউমেরিক ডাটা মানে হচ্ছে আ- আমরা চাইলে পাইথনে তিন ধরনের নিউমেরিক ডাটা নিয়ে কাজ করতে পারি। প্রথম নিউমেরিক ডাটার নাম হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা কোনটা, এই যে আমরা লিখতেছি a = 10, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আবার আমরা যদি লিখি b = 2.5, এই যেটা হচ্ছে ভগ্নাংশ বা দশমিক সংখ্যা। আর তাহলে আমরা এখানে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে পারবো, এখানে ভগ্নাংশ বা দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে পারবো। এই ভগ্নাংশ বা দশমিককে আমরা বলতেছি ফ্লোটিং নাম্বার বা ফ্লোট, ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা হচ্ছে ফ্লোট। আমরা এখানে কাজ করতে পারবো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নিয়ে, যেমন 10। ফ্লোটিং কোনটা, 2.5 অথবা 13.7, মানে এরকম যে কোনো ভগ্নাংশ নিয়ে কাজ করতে পারবো। আমরা এরকম পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে পারবো। আরেকটা কাজ করতে পারবো যে জটিল সংখ্যা বা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। জটিল সংখ্যাটা কেমন সংখ্যা, ধরেন আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি যে জটিল সংখ্যাটা আমার মধ্যে একটা অধ্যায় ছিল, সেখানে 2 + 3i, এটা হচ্ছে একটা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। এইখানে জটিল সংখ্যা দুইটা পার্ট থাকে। একটা পার্টকে বলা হয় হচ্ছে বাস্তব অংশ, আর একটা অংশকে বলা হয় হচ্ছে কাল্পনিক অংশ। এই যে 2, এটা হচ্ছে বাস্তব অংশ, আর 3i এটাকে বলা হয় হচ্ছে কাল্পনিক অংশ।
এই অংশকে আমরা বলতেছি কাল্পনিক বা অবাস্তব অংশ। আচ্ছা, এখন এইটাকে আমরা কেন কাল্পনিক বা অবাস্তব অংশ বলতেছি? কারণ হচ্ছে এটার সঙ্গে একটা আই যুক্ত আছে, কিন্তু পাইথনে এটা যেটা হয় যে পাইথনে আই লিখি না, এখানে জাস্ট সেম ফর্মেটই থাকে, 2+3 যে লেখা হয়। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তাহলে আমরা পাইথনে নিউমেরিক্যাল ডাটা ব্যবহার করি হচ্ছে তিন ধরনের। একটাকে আমরা বলতেছি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, একটাকে আমরা বলতেছি যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো এই তিন ধরনের নিউমেরিক্যাল ডাটা নিয়ে আমরা পাইথন প্রোগ্রামিং এ হচ্ছে মেইনলি আলোচনা করি বা কাজ করি। তো আমরা এটা একটু উদাহরণ দেখি। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে, এর কাজ তো শেষ। ধরেন হচ্ছে ইন্ট আমরা এখানে লিখলাম হচ্ছে a1 ইকুয়াল 10। দেখেন আমরা যেটাকে রান করাই, এইখানে a1 এর মান হচ্ছে a1 এর মান হচ্ছে 10, এবং এটার পাশে লেখা এটা হচ্ছে একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এটা টাইপটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে ইন্টিজার। এরপরে a2 ইকুয়াল লিখলাম আমি 10.5। দেখেন দেখাচ্ছে এটা হচ্ছে একটা ফ্লোট বা এটা হচ্ছে একটা জটিল সংখ্যা। আমরা চাইলে এরকম ফ্লোট বা জটিল সংখ্যা নিয়ে এখানে কাজ করতে পারি। এরপরে আছে a3। এখানে আমরা একটা কমপ্লেক্স নাম্বার লিখবো। ধরেন আমরা লিখলাম যে 5+10 দিই। দেখেন এইখানে লেখা উঠছে এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, যেখানে 5+10 যে। তো এইভাবে আমরা চাইলে পাইথনে এইভাবে স্ট্রিং অংশকে আমরা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করতে পারি। আমরা চাইলে হচ্ছে ইন্টিজার সংখ্যাকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করতে পারি। আমরা চাইলে হচ্ছে পূর্ণ সংখ্যাকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করতে পারি। আমরা চাইলে জটিল সংখ্যাকেও কোনো একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করতে পারি। তো এইভাবে আসলে আমরা পাইথন প্রোগ্রামিং এ এই কাজগুলো করতে পারি। আচ্ছা, এখন আমরা নতুন আরো একটা ডাটা টাইপ নিয়ে একটু আলোচনা। এটা হচ্ছে বুলিয়ান ডাটা। এই বুলিয়ান মানে হচ্ছে সত্য বা মিথ্যাকে সে স্টোর করে রাখে। ওকে, বুলিয়ান মানে হচ্ছে সত্য অথবা মিথ্যা, যার ইংরেজি হচ্ছে ট্রু অথবা ফলস। ওকে, ধরো কোনো একটা ঘটনা ঘটছে, তোমাকে কেউ বললো যে তুমি শুধু বলো ঘটনাটা আসলে ঘটেছে কিনা। তুমি একটা ভেরিয়েবল এই মানটা কিভাবে রাখবে? তো ঘটনা ঘটছে সত্য, অথবা ঘটনা ঘটে নাই মিথ্যা, এরকম আর কি। তো এইটা হচ্ছে এমন একটা ভেরিয়েবল যার মধ্যে হয় আমি সত্যকে স্টোর করব, না হলে আমি মিথ্যাকে স্টোর করব। তো এই ধরনের ডাটাকে আমরা আসলে মেইনলি বলছি বুলিয়ান ডাটা। আমরা যখন বড় বড় কোনো প্রজেক্ট করব তখন এই বুলিয়ান ডাটাকে নিয়ে আমাদের কাজ করতে হয়। যেমন কেউ আজকে উপস্থিত হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ট্রু দিয়ে দিব। আজকে কেউ উপস্থিত হয় নাই, সেই ক্ষেত্রে আমরা ফলস দিয়ে দিব, এরকম আর কি এটা। তো দেখি বুলিয়ানটা আসলে লিখতে হয় কিভাবে। এই রাজীব ভাই, আপনি হচ্ছে আঁকাআঁকি করেন না, অ্যানোটেশন করেন না। সরি স্যার, ভুল হয়েছে, সরি স্যার। আপনি একটা দাগ মারি দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, কেটে দিচ্ছি। সরি স্যার। ঠিক আছে। দেখেন আমরা এখানে একটা বুলিয়ান ডাটা লিখে ফেলি। ধরেন আমরা এখানে লিখলাম হচ্ছে b1 ইকুয়াল, ওকে, আমরা ট্রু লিখলাম। লেখার পর আমরা যদি ইন্টার দিই, দেখবো দেখেন এইখানে লেখা উঠছে হচ্ছে b1 এর মান হচ্ছে বুল, এটা টাইপ বা এটা হচ্ছে একটা বুলিয়ান টাইপ, এবং যার ভ্যালু হচ্ছে ট্রু। আবার দেখেন আমরা b2 ইকুয়াল লিখলাম হচ্ছে ফলস। এই ট্রু এবং ফলস কিন্তু এইভাবেই লিখতে হবে, টি লিখতে হবে বড় হাতের, এবং ফলসের এফও লিখতে হবে বড় হাতের, নাইলে কিন্তু এটা কাজ করবে না। দেখেন এটা হচ্ছে একটা বুল বা বুলিয়ান টাইপের, এবং যার মান হচ্ছে ফলস। এটা হলো বুলিয়ান ডাটা টাইপ। এরপরে আছে লিস্ট ডাটা টাইপ। আচ্ছা,
একটা লিস্ট ডাটা টাইপ আছে, যেমন ধরেন আমাকে বললো যে তুমি বাংলাদেশের ফলের একটা লিস্ট আমাকে দাও। তো দেখেন আমরা নর্মালি যেটা হচ্ছে এই যে এই ডাটা টাইপগুলোর মধ্যে আমি সেইখানে শুধুমাত্র ধরেন আমার 10জন বন্ধুর নাম একটা লিস্ট আমার দরকার এবং সেটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। কিন্তু এখানে শুধুমাত্র আমি আমার একজন বন্ধুর নাম লিখতে পারতেছি, কারণ এখানে 10জন বন্ধুর নাম আলাদা আলাদাভাবে লেখার কোনো জায়গা নেই। আমাকে লিখতে গেলে এটার পাশেই লিখতে হবে, কিন্তু আমি চাচ্ছি যে না, 10জনের নাম আমি আলাদা আলাদাভাবে রাখতে চাই। তো এইটা নর্মাল কোনো ভেরিয়েবলের মধ্যে লেখা যায় না। এটার জন্য আমরা যে ভেরিয়েবলটা ব্যবহার করি সেই ভেরিয়েবলের নাম হচ্ছে লিস্ট টাইপের ভেরিয়েবল। ধরেন আমরা এখানে লিখলাম যে নেম বা আমার ফ্রেন্ডস নেম ইকুয়াল, আমরা একটা লিস্ট নামে একটা ভেরিয়েবল লিখবো। এখানে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয় এবং মাঝখানে আমার ফ্রেন্ডের নাম লিখতে হয়। কারণ প্রথম বন্ধুর নাম মনে করেন এটা লিখলাম, এরপর আমি কমা দিয়ে আমি আবার কোটেশন দিয়ে আমার দ্বিতীয় বন্ধুর নাম লিখলাম, এরপরে আমি আবার কোটেশন দিয়ে আমি আমার তৃতীয় বন্ধুর নাম লিখলাম। এইভাবে আমি হচ্ছে আমার বন্ধুদের একটা লিস্ট তৈরি করতে পারবো। এখন দেখেন আমি যদি এটাকে রান করি, দেখেন এখানে আমাদের নেম টাইপের যে ভেরিয়েবলের নাম হচ্ছে নেম, কিন্তু এটা টাইপ হচ্ছে এটা একটা লিস্ট। তো পাইথন প্রোগ্রামিং এ আমরা মেইনলি হচ্ছে এই ডাটাগুলো নিয়েই আমরা বেশি বেশি কাজ করব। এখানে দেখেন আমরা অনেকগুলো ডাটার নাম আসছে। একটা হচ্ছে আমাদের স্ট্রিং, স্ট্রিং নিয়ে আমরা কাজ করব। স্ট্রিং এর বেশ কয়েকটা অপশন আমরা দেখছি, সিঙ্গেল কোড দিয়ে লেখা যায়, ডাবল কোড দিয়ে লেখা যায়, বা এরকম মাল্টি লাইনও আমরা নিয়ে কাজ করতে পারি। এটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং এর পরে আছে হচ্ছে আমাদের নাম্বার, নাম্বারের মধ্যে আমরা ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করতে পারবো, আমরা ফ্লোটিং নাম্বার নিয়ে কাজ করতে পারবো, আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, এরপর আসছে আমাদের বুল বা বুলিয়ান, যেখানে আমরা সত্য বা মিথ্যাকে স্টোর করতে পারবো, যে এই ঘটনাটাকে সত্য বা এই ব্যাপারটা সত্য বা মিথ্যা কিনা এরকম কোনো তথ্যকে আমরা বুলিয়ান ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করে রাখতে পারবো। ওকে। আর লাস্টলি আমরা যেটা দেখলাম, আমরা লিস্ট নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো, যেখানে আমরা কোনো কিছুর লিস্ট জমা রাখতে পারবো, যেমন আমার স্টুডেন্টের লিস্ট, আমার খাবারের লিস্ট, যে কোনো একটা লিস্টকে আমরা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারবো। তো এইখানে আমরা যে দেখেন যখন কোনো ভেরিয়েবলকে আমরা এখানে ব্যবহার করতেছি, আমরা কিন্তু পাইথনকে বলি নাই যে আমি কিন্তু ভাই এখন স্ট্রিং ব্যবহার করব, এর মধ্যে আমি কিন্তু স্ট্রিংকে রেখে দিব। আমরা কিন্তু পাইথনকে বলি নাই। পাইথন নিজে নিজে বুঝে গেছে যে এ হচ্ছে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল, এই এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল, পাইথন নিজেই বুঝে যায়। কিন্তু আমরা যারা সি প্রোগ্রামিং জানি বা সি প্রোগ্রামিং দেখেছি, আমাদের কোনো একটা ভেরিয়েবল ব্যবহার করার আগেই আগে বলে দিতে হয় যে এ হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এরপরে আমরা এর মধ্যে ইন্টিজার ভ্যালুকে রাখতে পারি। কিন্তু পাইথনে এত কিছু করতে হয় না, জাস্ট এ লিখে আমরা যে কোনো কিছু লিখলেই পাইথন এটাকে অটোমেটেড ভাবে বুঝে নেয় যে এর মধ্যে এখন আমি এটাকে রাখতে চাচ্ছি। কিন্তু অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভা, সি প্লাস প্লাস, সি প্রোগ্রাম, এগুলোতে আগে থেকে বলে দিতে হয় যে আমি কোন ভেরিয়েবল, কোন ধরনের ডাটাকে এই ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই, আগে বলে দিতে হয়, পরে ডিক্লেয়ার করতে হয়। কিন্তু পাইথনে এত কিছু করতে হয় না, পাইথনে সরকারি এই জন্য বলছে যে পাইথনটা হচ্ছে একটা ডাইনামিক্যালি টাইপেড হচ্ছে একটা ভাষা, যেখানে ডাইনামিক্যালি পাইথন বোঝে যে আমি কোন ডাটাকে এখন একটা ব্যবহার করতেছি। তাহলে আমরা ডাটা টাইপটা মোটামুটি ক্লিয়ার হইলাম। আচ্ছা, আমি কিন্তু আপনাদের নামাজের ব্রেক দিই নেই, বুঝছেন? ঈশান নামাজের ব্রেক দিই নেই। আমার আজকে একটু শরীর খারাপ, যে কারণে আমি একটু আজকে আর্লি আপনাদেরকে ছেড়ে দিব একদম নামাজের ব্রেক, এবং একদমই শেষ করে দিব। এই জন্য আমি মাঝখানে নামাজের ব্রেক দিইনি, কারণ মাঝখানে নামাজের ব্রেক দিলে আমাদের আসলে কন্টেন্ট শেষ করতে অনেকটা সময় লেগে যাবে। এই জন্য আমি আজকে একটু আর্লি ছাড়বো, ওর মধ্যে আপনারা নামাজটা পড়ে নিন। আচ্ছা, এখন আমরা দেখব যে ইউজারের কাছ থেকে, দেখেন আমরা দুইটা সংখ্যাকে যদি যোগ করতে চাই পাইথনে, আমরা একটু নর্মাল যোগ বিয়োগ শিখি। পাইথনে আমাদের আমরা বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করি। ওকে, কেটে দিই এগুলা।
এখন আমরা দেখবো পাইথনের বিভিন্ন ধরনের অপারেটর। আচ্ছা, অপারেটর কি? পাইথনে অপারেটর যে ভেরিয়েবল বা ডেটা আছে তারপর কাজ করার জন্য আমাদের একটা থেকে অপারেটর, একটাকে আমরা বলতেছি হচ্ছে অপারেন্ড। আচ্ছা, ধরেন আমি দুইটা সংখ্যাকে যোগ করব। তো ধরেন দুইটা সংখ্যা, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6। এই 5 আর 6 এই দুটো সংখ্যাকে যোগ করবো, তার মানে আমরা কি করব, এই 5 + 6 লিখে ফেলবো। তাহলে এই দুটো সংখ্যার যোগফল আমরা বের করব। তো এই ক্ষেত্রে এই 5 এবং 6 এইগুলোকে আমরা বলি হচ্ছে অপারেন্ড। অপারেন্ড। আর এই যে প্লাস চিহ্ন, এটাকে আমরা বলি হচ্ছে অপারেটর। এই অপারেটর এবং অপারেন্ড, অপারেটর যাদেরকে নিয়ে কাজ করে তাদেরকে আমরা বলি হচ্ছে অপারেন্ড। এই প্লাস হচ্ছে একটা অপারেটর। এরকম পাইথনে অনেকগুলো অপারেটর আছে, আমরা এই অপারেটরগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের কাজ কি? আমরা একটু নিচের দিকে আসি। যে অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে পাটিগণিতে আমরা যে সকল অপারেটর ব্যবহার করেছি, যেমন যোগ, গুণ, ভাগ ইত্যাদি, সেগুলোই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ওকে, ভাগটা এরকম ভাবে দেই, স্ল্যাশ যেটা সেটাই আসলে আমরা পাইথনে ভাগ হিসেবে ব্যবহার করি। আর স্টার, স্টার হচ্ছে ওই যে আমাদের কিবোর্ডে 8-এর উপরে যেটা আছে সেটা হচ্ছে স্টার। এটাকে আমরা পাইথনে গুণ হিসেবে, প্রোগ্রামিং আমরা গুণ হিসেবে ব্যবহার করি। এরপরে পার্সেন্টেজ যেটাকে আছে এটাকে আমরা ব্যবহার করি হচ্ছে মডুলাস হিসেবে। মডুলাস আসলে কি? কোনো কিছুর ভাগশেষ বের করার জন্য আমরা এটা ব্যবহার করি। যেমন আমি যখন দুইটা সংখ্যাকে যোগ করতে চাই, তাহলে আমরা কি লিখবো? 5 + 6। যদি কোনো সংখ্যা থেকে কোনো সংখ্যাকে বিয়োগ করতে চাই, ধরেন আমি লিখলাম যে এ এর মধ্যে আছে 10, বি এর মধ্যে আছে হচ্ছে 5। এখন আমি দুইটা সংখ্যাকে যোগ করব, তাই আমি লিখবো যে a + b। এরপর আমি যদি দুইটার বিয়োগ ফল বের করতে চাই, তাহলে আমি কি লিখবো? a - b। আমি যদি দুইটা সংখ্যার গুণ করতে চাই, তাহলে আমি কি লিখবো? a*b। আমি যদি দুইটা সংখ্যাকে ভাগ করতে চাই, তাহলে লিখবো a/b, মানে হচ্ছে ভাগ। আমি যদি দুইটা সংখ্যার মডুলাস, মডুলাস মানে হচ্ছে ভাগশেষ বের করা, এটা হচ্ছে ভাগফল। আর মডুলাস হচ্ছে a/b, এটা হচ্ছে ভাগশেষ বের করা। ওকে, এটা আমরা ভাগশেষ বের করার জন্য ব্যবহার করতে পারি। ওকে, এরপর হচ্ছে পাওয়ার, এক্সপোনেন্ট বা পাওয়ার। তো আমি যদি দেই a*b, এটার অর্থ হচ্ছে a⁵, কারণ এখানে, সরি সরি সরি, এর মান হচ্ছে 10, 10⁵। এটা হচ্ছে ফ্লোর ডিভিশন। এটা কি কাজ এটা আমি পরে দেখাচ্ছি। তো আমরা এইগুলা একটু আমাদের আইডিতে আমরা চালু করি। ধরেন আমরা প্রথমে লিখলাম যে a = 10। এরপর আমরা লিখবো হচ্ছে b = 3। আচ্ছা, এখন আমরা কোনো কিছু তো প্রদর্শন করানোর জন্য আমরা প্রিন্ট ব্যবহার করি। প্রিন্টের মধ্যে আমি প্রথমে লিখবো যে আমরা a কে a+b করব। ওকে, আমরা দেখি যে দুটোর যোগফল কত আসে। দেখেন এই দুইটার যোগফল এখানে দেখাচ্ছে 13। ওকে, আমরা যোগ করতে পারলাম। এরপর পরের লাইনে আমরা লিখবো দুটাকে বিয়োগ করব। প্রিন্ট করব হচ্ছে a - b, 7 আসছে। ওকে, তারপর লাইন আমরা যেটা করব, a × b গুণ করব, কত আসছে? 30 আসছে। ওকে, এরপর লাইনে আমরা এসে করব হচ্ছে ভাগ, 10-কে আমরা 3 দিয়ে ভাগ করব, কত আসছে? 3.33। এরপর আমরা ভাগশেষ বের করব। ভাগশেষের জন্য আমরা যেটা বলছি যে আমাদের ব্যবহার করতে হবে মডুলাস। এটা হচ্ছে পার্সেন্টেজের যেটা এটা। তো আমরা যদি 10, আমরা 10-কে 3 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ থাকবে 1। যদি আমি এটাকে রান করি, দেখেন এটার ভাগশেষ হচ্ছে 1। এরপরে তাহলে আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ আমরা বের করি। এখন আমরা পাওয়ার দিব, যে 10-এর উপরে যদি আমরা 3 দিয়ে 10-কে পাওয়ার দেই তাহলে কত হবে, এটা আমরা বের করবো।
যে আমরা এ দিব দিয়ে ডাবল স্টার, তার মানে 10 কিউব মানে 10 কিউব, এর অর্থ 10 কিউব মানে 1000। এরপর আছে দেখেন একটা উম, আজব চিহ্ন যার নাম হচ্ছে ফ্লোর ডিভিশন। ওকে, এই ফ্লোর ডিভিশন আসলে আমাদের কাজটা কি? এই ফ্লোর ডিভিশনের কাজ হচ্ছে যে দেখেন, একটু আগে যখন আমরা ভাগ করলাম, এই 10কে আমরা 3 দ্বারা যখন আমরা ভাগ করছি, তখন রেজাল্ট আসে 3.33333 এরকম একটা রেজাল্ট আমাদের আসছে। কিন্তু ফ্লোর ডিভিশনের কাজ হচ্ছে এই যে পয়েন্টের পরের যে ঘরগুলা, এইগুলাকে শেয়ার ব্যবহার করবে না, না করে সে এখানে একটা পূর্ণ সংখ্যা আমাদেরকে রেজাল্ট দিবে। এটা হচ্ছে ফ্লোর ডিভিশনের কাজ। তো দেখেন আমরা যাই, তো ডি ভাগ করতে হয় একটা স্ল্যাশ দিয়ে, আর ফ্লোর ডিভিশন দিতে হয় 2টা স্ল্যাশ। 2টা স্ল্যাশ দিব, দেওয়ার পর আমি এটাকে যদি রান করি, দেখেন এখানে রেজাল্ট আসছে আমাদের 3। এই যে দশমিকের পরে যে ছোট সংখ্যাগুলোকে সে এই সংখ্যাগুলোকে সে ইগনোর করছে, এটা হচ্ছে ফ্লোর ডিভিশনের মেইন কাজ। তো আমরা এইভাবে চাইলে পাইথন প্রোগ্রামিং এ যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস, ফ্লোর ডিভিশন এইগুলো আমরা করতে পারবো। তো এখানে দেখেন, এই 10 এবং 3, এই দুইটা ভ্যালু হচ্ছে একদম স্ট্যাটিক ভ্যালু, মানে এই দুইটা আছে, এই দুইটার উপরই ঘুরে ফিরে এই দুইটার উপরই আমাদের কাজগুলো হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি আমার ইচ্ছা মতো সংখ্যা দিব, যে কোনো 2টা সংখ্যা আমি আমার হাত দিয়ে চেপে চেপে দিব, বা কিবোর্ড চেপে চেপে আমি এই সংখ্যাগুলোকে দিব। তখন সে ওইটার উপরে যে কোনো পারফর্ম করবে। এটাকে বলে ইউজার থেকে ইনপুট দেওয়া। এখানে তো আমি 10 আর 3 লিখে দিছি, সেইটার উপরে কাজ করতেছে। কিন্তু আমি চাচ্ছি না, আমি একবার ইনপুট দিব, সেইটার উপর করবে, যেমন আমরা ক্যালকুলেটরে করে থাকি। তো এইটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমে এ এবং বি কে আমরা উঠিয়ে দিই। উঠিয়ে দেওয়ার পর আমরা লিখব যে এ ইকুয়াল, এবং এরপর লিখবো ইনপুট। এবং কি ধরনের ইনপুট চাই? ইন্টিজার ইনপুট, এই জন্য আমি এখানে ইন্টিজার লিখে দিব। এরপর আমি এখানে একটা ব্র্যাকেট দিব, এখানে একটা ব্র্যাকেট দিয়ে শেষ করব। তার মানে আমি চাচ্ছি আমি নিজের থেকে একটা ইনপুট দিতে, এবং ইনপুটের টাইপটা হবে ইন্টিজার। ওকে, ঠিক সেম ভাবে আমি বি এর জন্য চাই যে আমি একটা বি এর ইনপুট আমি আমার ইউজারের কাছ থেকে নিব, এবং সেটা টাইপ হবে ইন্টিজার। এখন যদি এটা রান করাই, দেখেন এইখানে আর কোনো তথ্য নাই। তো এইখানে আমাকে 2টা সংখ্যা দিতে হবে। ধরেন আমি এখানে একটা সংখ্যা দিলাম 100, এরপর ইন্টার দিলাম, দেওয়ার পর আর একটা সংখ্যা দিলাম, মনে করেন আমি 2। এরপরে যদি এখন আমি ইন্টার দিই, এই 2 এবং 100-র উপরে বেস করে কাজ হবে। এই 100 চলে যাবে হচ্ছে এ এর মধ্যে, এবং এই 2 চলে যাবে হচ্ছে বি এর মধ্যে। তো এ এর মান হয়ে যাবে 100, আর বি এর মান হবে হচ্ছে 2। এখন দেখি আমরা যদি দেখি, সরি এটা কি প্রবলেম হলো। দেখেন এটার উপর বেস করে আমাদের কাজগুলো হয়েছে, যে প্রথমে আমাদের এ এর মান হয়েছে 100, বি এর মান হয়ে গেছে 2। তাহলে দুটোকে যোগ করছে 102, এরপর আসছে 98, গুণ করছে 200, ভাগ করছে 50, ভাগ শেষ নাই এই জন্য 0, স্কোয়ার করছে, তো 100-কে স্কোয়ার করলে 10,000। এরপর হচ্ছে ফ্লোর ডিভিশন করছে 50। তো আমরা চাইলে এইভাবে ইউজারের কাছ থেকে একটা করে ইনপুট নিব, নেওয়ার পরে আমরা এইগুলাকে পারফর্ম করব। তো আপনাদের এখনকার কাজ হচ্ছে, আপনারা এরকম 2টা ইনপুট নিজেরা নিবেন, একটা ভেরিয়েবল লিখবেন 2টা, এবং ওই ভেরিয়েবল গুলোর উপরে এই মানে যে অপারেটর গুলো আছে, প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এগুলো পারফর্ম করবেন, করে আমাকে একটা স্ক্রিনশট আপনারা সবাই দিবেন। হ্যাঁ, একজন বলছেন রেকর্ড থাকবে। হ্যাঁ, রেকর্ড আসসালামু থাকবে, আলাইকুম কোনো স্যার। সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। স্যার ইবনুল ইসলাম বলছিলাম। জি জি, বলো। স্যার আমি পাইথন ইনস্টল করছি এবং ভিজুয়াল কোড ইনস্টল করছি, কিন্তু লিখতে পারতেছি না, কিভাবে লিখবো বুঝে উঠতে পারতেছি না। আমি এই ক্ষেত্রে স্যার একদমই নিউ। ভিজুয়াল কোড লিখতে পারতেছেন না? আমার তো এখানে ভিজুয়াল কোডটা ইনস্টল করা নেই, থাকলে না হয় আমি একটু আপনাকে
এ করতে তো আপনি একটু ইয়াতে লিখতে পারবেন কি কষ্ট করে আজকে, ওই যে গুগল কোল্যাবে। স্যার চেষ্টা করে দেখি স্যার। অথবা একটা কাজ করবেন, আমি আপনাকে সহজ আর একটা বুদ্ধি দিই। কই 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 ওইটা পাইথন অনলাইন, সরি, পাইথন অনলাইন আইডি লেখা সার্চ দেন। এই যে দেখেন, প্রথমেই আসছে পাইথন অনলাইন কম্পাইলার। এখানে সার্চ করে এখানে আপনি যে কোনো প্রোগ্রাম লিখতে পারবেন, বুঝছেন? অনলাইনে করে রানে চাপ দিলে এখানে রান হবে। যেমন দেখেন এখানে আমি লিখি ক্লিয়ার প্রিন্ট, এরপর আমার নাম, রানে চাপ দিলে এই যে কাজ করছে, বুঝছেন? এইভাবে জি আপনি আচ্ছা স্যার, ঠিক আছে। লিখতে পারেন। আজকের জন্য আপাতত এরকম করতে পারেন। আমি এটা লিঙ্ক চাইলে আপনাকে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। স্যার পরবর্তীতে এটা স্যার কিভাবে ইয়ে করবো, এখন তো এটা করতে পারবো যেটা দেখলাম। পরবর্তীতে আমি যে কদিন ক্লাস নিচ্ছি বেসিক বিষয়গুলো শেখাচ্ছি, তো আপনি চাইলে এই আইডিতেই লগ ইন চালায়া যান। নেক্সট হচ্ছে একটা ক্লাস পরেই আরেকজন স্যার ক্লাস নেবেন, ওনার পিসিতে হচ্ছে ভিএস কোড ইনস্টল করা আছে, উনি আপনাকে একদম ওখান থেকে দেখাবে, সমস্যা হবে না। জি, জি আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে। স্যার আমার একটা কথা জানার ছিল, আপনি যে বলছিলেন কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে, আমরা তো কোর্সটা অনলাইনে করতেছি, সার্টিফিকেটটা কিভাবে পাবো? এটা হচ্ছে আপনাদেরকে ডাক বিভাগের মাধ্যমে রেজিস্টার্ড ডাকে আপনাদের যে অ্যাড্রেস দেওয়া আছে, আপনার রেজিস্ট্রেশন করার সময় যে অ্যাড্রেস দিয়েছেন সে অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে ভিজুয়াল কোডে আমি ইনপুট তো দিতে পারতেছি না, আমার ইয়াতে আসতেছে না যে আমি যে একটা ইনপুট দিব, ও অপশনটুকু আসতেছে না। উম, আজকে আপাতত না হয় ওই যে অনলাইনে লিখতে পারেন, ওই কোডটা দেখেন আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিছি, ওইটা হচ্ছে জাস্ট কপি করে ওই আপনার ওই পুরো কোডটা কপি করে ওইখানে বসাই দিয়ে ওইখানে একবার প্র্যাকটিস করতে পারেন। আর নেক্সট ও যে স্যার ক্লাস নেবেন ওনার পিসিতে ওটা ইনস্টল করা আছে, তো উনি আপনাদেরকে একটু মানে সরাসরি দেখাতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে। ওকে, দুইজন করে ফেলছেন। 100। প্রিন্ট এ প্লাস বি এখানে। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
স্যার আমরা যে আজকে যে ক্লাসটা করছি স্যার, আমাদের এটার রেকর্ডিংটা কিভাবে দেওয়া হবে স্যার? এটা হচ্ছে আপনাদের ওই যে গুগল ক্লাসরুমে অথবা হচ্ছে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে দিয়ে দিব। স্যার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের অলরেডি, এটা কি দিবেন নাকি আর নতুন করে তৈরি করে আমি দিবেন স্যার একটা আপনারা? গ্রুপে আপনাদের অ্যাড আছি, আচ্ছা আমি দেখতেছি যে এই গ্রুপে আপনারাও আছেন কিনা। পাইথন সেটা ব্যাচ 5। কালকে পরশু দিন মনে হয়। হ্যাঁ এটাই, আপনারা সবাই অ্যাড আছেন, পাইথন ব্যাচ 5 এইখানে দিয়ে দেওয়া হবে। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এই দেখো না পুরোটাই না শুকছে কিন্তু এনে তো ঠিক আছে দেখো ভিতরের দিকে ঠিক আছে। এটার কি ঝামেলা এটা তো দেখাই দেবো আগে, বুঝো না? এটা তো এটা নষ্ট, তোমার তো আমি বলি নাই। কি আপু, এটা ছাড়ে দিচ্ছে বারবার, দেখো না তুমি? একজন দিয়েছেন। ওকে, অনেকেই করতে পেরেছেন, ঠিক আছে। আচ্ছা আমরা আজকে লাস্ট একটা টপিক পড়বো, পরে আজকের মতো আমরা শেষ করবো। দেখেন আমাদের যে টপিক এখনো পড়বো সেই টপিকের নাম হচ্ছে টাইপ কাস্টিং। দেখেন আমরা যখন এরকম লিখলাম যে এ ইকুয়াল ইনপুট, ও তো আচ্ছা সবাই একটু লক্ষ্য করেন, আমরা প্রথমে লিখলাম এ ইকুয়াল ইনপুট অথবা বি ইকুয়াল, সরি, বি ইকুয়াল ইনপুট। কিন্তু দেখেন আমরা সরাসরি কিন্তু এ ইকুয়াল ইনপুট বি লিখছি। করে রাগ বাদ দাও। একটু কাইন্ডলি সবাই একটু মিউট করেন, আপনাদের কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, পরে যখন রেকর্ডিং ভিডিও শুনবেন তখন নিজের কথাই ভালো করে শুনতে পারবেন। ওকে, আচ্ছা আমরা এরকম লিখতে পারতাম কিন্তু এরকম আমরা লিখি নাই। না লিখে আমরা যেটা করছি বি ইকুয়াল টু ইন্টিজার ইনপুট লিখছি, আইএনটি লিখছি, লিখে এরকম দিছি, দেওয়ার পর ইনপুট। এই লেখাটা আমরা কেন লিখলাম, কেন শুধুমাত্র আমরা এইরকম করে লিখলাম না, এর কারণ কি? আমি এই কারণটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ধরেন আমরা এইখানে এটাকে ডিলিট করে দিই সব, আমরা এইখানে ধরেন কিছু একটা লেখার চেষ্টা করতেছি যে এ, সরি কি হলো এটা, আমার কম্পিউটার জুম হয়ে যাচ্ছে কেন? স্যার এটা কোন কোন কোড এডিটর আপনি যেটাতে লিখতেছেন এখন? স্পাইডার। আচ্ছা এটা শেখানোর জন্য অনেক ভালো, মানে মানুষকে বোঝানোর জন্য, এই জন্য আমি এটা বলছি। এখানে একদম এই যে এইগুলা এক্সপ্লোরারে খুব সুন্দরভাবে আসে। ধরেন আমরা লিখলাম এ ইকুয়াল ইনপুট, এরকম লিখলাম। আচ্ছা এরকম করে লিখলে আমাকে কি সে কোনো উৎসকে লিখতে দিবে না? এটা না লিখে আমরা কেন সামনে আইএনটি ব্যবহার করলাম, আমরা আগে এটা বোঝার চেষ্টা করি।
ধরেন আমরা এখানে দিলাম রান। আচ্ছা, এটা আমি চাই না। কনসোল কই? প্রবলেম। আচ্ছা, আমরা এখানে লিখি। ধরেন আমরা এখানে ইন্ট এটা লিখিনি, মা লিখে আমরা এটা লিখছি এ ইকুয়াল টু এত। আর এটাকে যদি আমরা রান করাই, বা এখানে সুন্দর লিখতে দিচ্ছে, ধরেন 10 লিখলাম, ইন্টার দিলাম, বা 10 সুন্দর কাজ করলো। তো কেন আমরা সামনে আইএনটি দিলাম, এটা বোঝার জন্য আমরা যে কাজটা করব, আমরা এখানে লিখলাম TYPE টাইপ। কার টাইপ? এ আসলে কি ধরনের ডাটা, এটা আমরা এখন বের করবো। তো দেখার জন্য আমাদেরকে কি লিখতে হবে? PRINT, প্রিন্ট। প্রিন্টের মধ্যে যা দিব আমরা সেটা দেখতে পারবো। আমরা এখানে ইনপুট লিখছি। ইনপুট লেখার পর আমি যে এর ভিতরে যে 10টাকে নিলাম, এই 10 আসলে কি, এটা আমরা চেক করতেছি হচ্ছে এর টাইপ ফাংশনের মাধ্যমে। ওকে, ইন্টার দিলাম, দেওয়ার পর মনে করে লিখলাম 10। 10 আসলে কি বলেন তো সবাই? ইন্টিজার টাইপের ডেটা। ইন্টিজার ইন্টিজার। ইন্টিজার হওয়ার কথা। দেখেন আমরা ইন্টার দিই, কি বলতেছে, এটা কি ধরনের? ক্লাস। স্ট্রিং। এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের। কিন্তু আমরা তো জানি 10 কি, 10 হচ্ছে একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এখানে তো আসা উচিত ছিল INT, কিন্তু INT না এসে কি চলে আসছে? STR, STR চলে আসছে। এই ইনপুট, এটার কাজ হচ্ছে আমি এটার ভিতরে যা কিছু দিব, সে মনে করবে যে আমি এটা কি লিখছি, স্ট্রিং বা টেক্সট। কিন্তু আমরা অ্যাকচুয়ালি চাই যে ইন্টিজার। সেই জন্য আমরা যে কাজটা করি, এইটার আগে আমরা লিখে দেই হচ্ছে INT। এই লেখাটা লেখার মাধ্যমে আসলে কি কাজ হয় আমরা এখন একটু বুঝবো। ধরেন আমি যদি লিখি A ইকুয়াল 10, এই এটা আসলে কি এখন বলেন তো, কোন ধরনের ডাটা? স্ট্রিং টাইপের স্ট্রিং। ডাটা। তার কারণ হচ্ছে কি, এখানে আমি ডাবল কোটেশন দিছি, এই 10 হয়ে গেছে স্ট্রিং। কিন্তু আমি চাচ্ছি যে এই 10কে ইন্টিজারে ফিরে আনতে স্ট্রিং থেকে। এটার জন্য আমরা যে কাজটা করব, দ্বিতীয় লাইনে গিয়ে লিখবো এরকম যে A ইকুয়াল আই, বা এ কে মনে করেন আমি স্ট্রিং থেকে ফিরে এনে বি নামের একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। তো এখন আমার লিখতে হবে B ইকুয়াল টু INT, ইন্টিজার এ। এটা যে কাজ, এর মধ্যে যে থাকবে, এই সামনে ইন্টিজার লেখার মাধ্যমে সে হচ্ছে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট হবে, হয়ে সে বি এর মধ্যে গিয়ে স্টোর হবে। ব্যাপারটা আবার বুঝাই। ধরেন আমি এ এর মধ্যে লিখছি যে 5, কিন্তু এই 5 হয়ে আছে হচ্ছে স্ট্রিং। আমি চাচ্ছি যে এটাকে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করতে। তো এটার জন্য আমি লিখলাম মনে করেন বি, লিখে প্রথমে লিখবো যে যেহেতু ইন্টিজারে কনভার্ট করতে চাই, এই জন্য আমি সামনে লিখবো ইন্ট, এরপর লিখবো হচ্ছে এ। তাহলে এই এটা প্রথমে এই সামনে INT লেখার কারণে সে বুঝবে যে আমাকে এখন কনভার্ট হতে হবে। তখন এ এর মধ্যে যে 5 থাকবে, সে প্রথমে ইন্টিজারে কনভার্ট হবে, হয়ে সে বি এর মধ্যে স্টোর হবে। এই যে সিস্টেম, এটাকে বলা হয়েছে টাইপ কনভার্সন বা টাইপ কাস্টিং, যে একটা টাইপ থেকে একটা টাইপে ট্রান্সফার করা। এখন আমি যদি চাই যে 5কে ইন্টিজারে কনভার্ট করব না, আমি 5কে করব ফ্লোটিং এ কনভার্ট, তাহলে আমাকে লিখতে হতো কেমন? B ইকুয়াল টু FLOA, ফ্লোট। তাহলে এই যে এ এর মধ্যে যে থাকবে, সে ফ্লোটে কনভার্ট হয়ে সে বি এর মধ্যে সেভ হবে। আবার ধরেন এ এর মধ্যে আছে 10, আপনি চাচ্ছেন এই 10টাকে স্ট্রিং এ কনভার্ট করতে, তাহলে আপনাকে কি লিখতে হবে? B ইকুয়াল টু STRA। তাহলে এ এর মধ্যে যে 10 আছে সেই স্ট্রিং এ কনভার্ট হবে, হয়ে বি এর মধ্যে সেভ হবে। এই যে একটা টাইপ থেকে একটা টাইপে ট্রান্সফার করাকে আমরা বলি হচ্ছে টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন। তো যখন আমরা এরকম লিখি যে A ইকুয়াল টু ইনপুট A, এটার কাজই হচ্ছে স্ট্রিং ইনপুট নেওয়া।
কিন্তু আমি তো স্ট্রিং চাই না। সেই জন্য আমি কি করি, যে ইনপুটের আগে লিখে দেই ইন্টিজার। তাহলে আমি যে ইনপুটটা নিছি সেটা স্ট্রিং এ হয়, সেই স্ট্রিংটা ইন্টিজারে কনভার্ট হয়, হয়ে সে বি এর মধ্যে ইন্টিজার আকারে সেভ হয়ে থাকে। আপনারা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। স্যার ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা এখন দেখি যে আমরা প্রথমে এই ইনপুটের কাজ হচ্ছে স্ট্রিং ইনপুট নিল, সেই স্ট্রিংটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করলাম, করে এর মধ্যে সেভ করে রাখলাম। এখন দেখবো আমরা এর টাইপটা কি। আগে তো দেখছিলাম যেটা টাইপ হয় হচ্ছে স্ট্রিং। এখন আমরা একটু দেখি, ধরেন 10 লিখলাম, দেখেন এটা হয়েছে এখন ইন্টিজার। যদি চাই আমি এটাকে ফ্লোটে কনভার্ট করতে, তাহলে মনে করেন এখানে লিখলাম float। ধরেন লিখলাম হচ্ছে 10, দেখেন 10-এ টাইপ হয়ে গেছে ফ্লোট। তো এইটা আসলে টাইপ কাস্টিং এর জন্য আমরা ইন্টিজার বা ফ্লোট বা এই কথাগুলো আমরা এখানে লিখে থাকি। তো এইভাবে আমরা চাইলে প্রোগ্রামের সুবিধার্থে আমরা একটা সংখ্যাকে একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করতে পারি। এইটাকে, এই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন। আচ্ছা, এখন আজকের ক্লাসের আমরা একটা ওভারভিউ দিই। আজকের ক্লাসে আমরা কি কি শিখছি। আমরা প্রথমে শিখছি যে প্রোগ্রাম কি, এরপরে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে শিখছি হচ্ছে আমরা পাইথনে হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম লেখা বা পাইথন ইনস্টল করা। এরপরে আমরা শিখছি হচ্ছে পাইথনে হচ্ছে একটা প্রোগ্রাম লেখা। এরপরে আমরা আজকে শিখছি হচ্ছে ভেরিয়েবল। এরপরে হচ্ছে ভেরিয়েবল লেখার আমরা নিয়মগুলো আমরা শিখছি। এরপরে হচ্ছে আমরা পাইথনের বিভিন্ন ধরনের অপারেটর সম্পর্কে আলোচনা করেছি, বেসিক যে অপারেটর। এরপরে হচ্ছে আমরা পাইথনে হচ্ছে আমরা টাইপ কাস্টিং নিয়ে আলোচনা করছি। তো এই বিষয়গুলো আজকে আমরা একদম প্রাথমিক অবস্থায় এই বিষয়গুলো আমরা শেখার চেষ্টা করছি। তো কালকের স্যার, ক্লাসে আমাদের যে স্যার টপিক, প্লিজ, প্লিজ টাইপ কাস্টিংটা একটু করে যদি স্যার একটু ক্লিয়ার করলে স্যার। ধরেন আমি এর মধ্যে রাখছি হচ্ছে 5। আমি চাচ্ছি এটা কি ধরনের ডাটা, এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডাটা। তো আমি জি চাচ্ছি স্যার। যে এই 5কে আমি ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করব, কনভার্ট করে আমি বি এর মধ্যে সেভ করে রাখবো। তাহলে আমাকে যে কাজ করতে হবে, বলতে হবে বি ইকুয়াল, এর মধ্যে কি আছে 5, কিন্তু এখানে আমি কি চাই, ফ্লোট চাই। এই জন্য আমাকে আগে লিখতে হবে ফ্লোট, এবং এরপর লিখবো আমি a। তাহলে এর মধ্যে আসতে হচ্ছে 5, সেই 5 ফ্লোটে কনভার্ট হবে, হয়ে বি এর মধ্যে চলে যাবে। তাহলে এ 5 আগে ছিল ইন্টিজার, এখন হয়ে গেল ফ্লোট। অথবা ধরেন এর মধ্যে আছে হচ্ছে এ 5.00, এটা হচ্ছে ফ্লোট। আমি চাচ্ছি যে এই ফ্লোটটাকে ইন্টিজারে কনভার্ট করবো। তাহলে আমি যদি এরকম লিখি এ ইকুয়াল ইন্টিজার এ, তাহলে এই যে এর মধ্যে 5.00 ছিল, এটা প্রথমে ইন্টিজারে কনভার্ট হবে, হয়ে আবার এই এর মধ্যে সেভ হয়ে থাকবে। তাহলে আগে এর মধ্যে ছিল 5.00, এখন এর মধ্যে থাকবে হচ্ছে শুধু 5। তো এই যে একটা ডাটাকে একটা টাইপ থেকে আরেকটা টাইপে যে চেঞ্জ করতেছি, এটাকে আমরা বলতেছি টাইপ কাস্টিং। যেমন এর মান ছিল মনে করেন এটি স্ট্রিং, কারণ এটাকে স্ট্রিং থেকে আমি ইন্টিজারে নিয়ে আবার এর মধ্যে রাখতে চাই। তাহলে আমি আবার লিখবো এ ইকুয়াল টু ইন্টিজার। তার মানে এই এর মান ছিল হচ্ছে এই 5, ডাবল কোটেশনওয়ালা 5, এইটা ইন্টিজারে কনভার্ট হবে, হয়ে আবার এই এর মধ্যেই শুধুমাত্র 5 আকারে সেভ হয়ে থাকবে। এই যে একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করতেছে এই সিস্টেমে, এটাকে আমরা বলতেছি স্যার টাইপ কাস্টিং। থ্যাংক ইউ স্যার, বুঝছি স্যার। ওকে, তো আমরা আজকে এই বিষয়গুলো শিখলাম। আমরা ইনশাআল্লাহ কালকে আমাদের যে টপিকে যে বাকি যে বিষয়গুলো আছে, কালকে আমরা ছোট ছোট প্রোগ্রাম লেখা শিখবো। যেমন হচ্ছে আহ কিলোমিটার থেকে মিটার কনভার্ট করা, ছোট ছোট ম্যাথমেটিক্যাল অপারেশন করা, সেলসিয়াস থেকে হচ্ছে আপনার ফারেনহাইট স্কেলে কনভার্ট করা। এই ধরনের যে প্রোগ্রামগুলো, কালকে আমরা এই ছোট ছোট প্রোগ্রামগুলো লেখার চেষ্টা করব। তো আজকে যদি ক্লাস নিয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রবলেম থাকে বলেন, আমি তাহলে ওইটা আবার আরেকটু রিক্যাপ করবো। না স্যার, ক্লাসটা খুব সুন্দরই হয়েছে স্যার। আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। আর আমার ট্রেনিং করতাম, কিন্তু একটু শারীরিক অসুস্থতার কারণে আমি একটু আর্লি
ছেড়ে দিতে চাচ্ছি। স্যার একটা বিষয় যে স্লাইডটা দেখিয়েছেন খুবই চমৎকার লেগেছে স্যার। এই স্লাইডটা যদি স্যার আমরা পিডিএফ বা অন্য কোনো ভাবে পাইলে আচ্ছা, ভালো হতো। এটা করবো যে এটা একটু পিডিএফ কনভার্ট করে আমি এই যেহেতু এই লেখাগুলো লিখছি এগুলোকে একটু ডিলিট করে দিয়ে যদি সম্ভব হয় আমি আপনাদেরকে দিয়ে দিব। আর রেকর্ডেড ক্লাস তো থাকবেই, ওটা তো দেখতে পারবেন ইনশাল্লাহ। স্যার তাহলে জি আজকের স্যার, মতো আসসালামু আজকের মতো আলাইকুম। শেষ স্যার। আজকের মতো এখানে একটু আমি শেষ করতে যাচ্ছি, যেহেতু নামাজের ব্রেকও দিন, আপনারা নামাজ পড়ে নেন। আর আজকের ঠিক মতো জি আছে স্যার। স্যার, আমার একটা ওই যে মাঝখানে একটা কোয়েশ্চেন ছিল, জি যেটা জি হচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি করতে পারিনি। জি জি তো বলেন, আপনার প্রশ্ন বলেন। কামরুল হাসান ভাই বলেন আপনি। কোন সম্পর্কে যদি একটু বলতেন। বুঝি না, আপনার না কথা আবার কেটে গেছে। আচ্ছা স্যার, এই যে পাইথনে আমরা যদি ডাটা সায়েন্সের জন্য যদি ইউজ করি জি, বা ডেটা অ্যানালাইসিসের জন্য যদি ইউজ করি, সেক্ষেত্রে কোন কোন টুল গুলো আসলে আমাদেরকে ইউজ করতে হয় বেশি, বা আমরা করতে হবে বা করি, এটা সম্পর্কে যদি একটু আইডিয়া দিতেন। মানে আমি আসলে ডাটা সায়েন্সের যে বিষয়গুলো নিয়ে কাজ করি আমার জন্য সত্যি কথা বলতে যে মানে আমি শুধুমাত্র গুগল কোল্যাপটাই ব্যবহার করি, এইটা ছাড়া তেমন কোনো কিছু ব্যবহার করি না। এটার সাথে সাথে আসলে ব্যবহার করা যায় যে যারা আসলে ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করে তারা মাইক্রোসফট পাওয়ার বিআইটা ব্যবহার করে ডাটাকে সুন্দর করে ভিজুয়ালাইজ করানোর জন্য। জি আপনি যদি মাইক্রোসফট পাওয়ার বিআই এবং হচ্ছে পাইথন এবং পাইথনকে ব্যবহার করে আপনি যখন ডাটা অ্যানালাইসিস করবেন তার সঙ্গে আসলে আমরা মেশিন লার্নিং এর বিভিন্ন মডেলকে ব্যবহার করি, বিভিন্ন মেশিন লার্নিং এর বিভিন্ন অ্যালগোরিদমকে ব্যবহার করি, এইগুলোকে ব্যবহার করা যদি আপনি জানেন মোটামুটি, তাহলে আপনি এই লাইনে ভালোভাবে কাজ করতে পারবেন। এটা আসলে দুইটা পার্টে কাজ করে, কেউ কেউ আছে যে বিল্ট ইন যে কোনো মডেল আছে এইগুলো নিয়ে কাজ করে, আবার কেউ কেউ আছে যে না আমি ভিতরের দিকে যাব না, আমি হচ্ছে যেগুলো তৈরি করা আছে আমি জাস্ট এগুলোকে ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করবো। যারা ভিজুয়ালাইজেশন নিয়ে বেশি কাজ করে তারা মেইনলি হচ্ছে মাইক্রোসফটের পাওয়ার বিআই নিয়ে ভালো কাজ করে। পাওয়ার বিআই নিয়ে কাজ করেন। জি, আচ্ছা আবার স্যার, এই যে মডেল গুলা পাইথন শিখবে না তারা চিন্তা করে যে ওই যে একটা স্ট্যাটিস্টিকের একটা সফটওয়্যার আছে এসপিএসএস, আর এসপিএসএস। এসপিএস এইটা নিয়ে তারা আসলে কাজ করে। স্যার, আমাদের এই প্রোগ্রামটা থেকে স্যার ওই যে মডেল গুলা সম্পর্কে কি কোনো না আইডিয়া কি না না দেয়া না হবে? না। এইটা আসলে ডিজাইন করা হয়েছে ওয়েব ফ্রেমওয়ার্ককে বেস করে, যে প্রথম দিকে হচ্ছে পাইথনের কিছুটা বেসিক শেখানো হবে, অবজেক্ট ওরিয়েন্টেড শেখাবে, এরপরে এটাকে নিয়ে যাওয়া হয়েছে হচ্ছে ওয়েবের দিকে, ওয়েব ফ্রেমওয়ার্কের দিকে। আচ্ছা, ওয়েবে। জি হ্যাঁ, আপনাদের ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং যে কোর্সটা ওইখানে কি এগুলো শেখানো হবে? জি জি ওইখানে এগুলো শেখায়, মাইক্রোসফট পাওয়ার বিআই শেখানো হয়, তারপর হচ্ছে মেশিন লার্নিং এর বিভিন্ন অ্যালগোরিদম গুলো শেখানো হয়, তারপরে হচ্ছে খুব সামান্য আকারে হলো আপনাদের ডিপ লার্নিং শেখানো হয়, এখানে এগুলো শেখানো হয়। ওখানে কি একদম অ্যাডভান্স লেভেল পর্যন্তই হ্যাঁ, শেখানো বেসিক হয়? মোটামুটি অ্যাডভান্স, মানে আপনি ওইটা শিখলে আচ্ছা। আপনার জি। ইউনিভার্সিটি প্রজেক্ট করা অথবা কোনো রিসার্চ পেপারে কাজ করা আপনি করতে পারবেন। এক্স্যাক্টলি। আর লাস্ট একটা কোশ্চেন আছে স্যার, যে বলেন। বর্তমানে 9-এ যে বইটা করা হয়েছে শুনতে পেলাম যে ওখানে প্রোগ্রামিং রাখা হয়েছে, এগুলো তো আপনাদের খবর থাকে আমরা জানি স্যার, আপনারা ক্লাস যেহেতু 9-এর সব বইতে রাখা জায়গায় আছে আছেন। আপনাদের লুপ পর্যন্ত, আচ্ছা, তো এই কোনো যে এই ফাংশন প্রোগ্রামিংটা নেই। করলে স্যার আমরা কি ওগুলা ক্লিয়ার করতে পারবো স্টুডেন্টদের? জি 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 ওর বেশি হয়ে যাবে, আপনার প্রথম 5টা না 6টা ক্লাস করলে আপনাদের ক্লাস 9-এর বই শেষ হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। জি, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে।